আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করা। এই বিষয়টা হচ্ছে কিভাবে করা হয় সেই জিনিসটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা পোর্শন হচ্ছে দেখবো। হ্যাঁ, তো এইটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। মনে করেন আমরা একটা ইমেজ দেখতেছি, এটা হচ্ছে একটা পাবলিশ পেপারে হচ্ছে একটা ইমেজ। আচ্ছা, সো দেখেন আমরা বেসিক্যালি হচ্ছে এই ধরনের অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ আজকে তৈরি করা শিখবো। তো ওইটুকু অংশ করার আগে আমাদেরকে আসলে কিছু বিষয় একটু জানতে হবে। হ্যাঁ, তো এই ধরনের ম্যাপগুলোকে আমরা অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ বলে থাকি। তো এখানে মূলত হচ্ছে আপনি রেড কালার যেটা দেখতেছেন সেখানে হচ্ছে ডিফরেস্টেশন হয়েছিল, এবং যেগুলো গ্রিন কালার দেখতেছেন ওগুলো তো আসলে অ্যাফরেস্টেশন হয়েছে। আচ্ছা, তো পুরো বিষয়টা আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন মিনস হচ্ছে ধরেন আগে একটা সময় ওই জায়গায় কোনো গাছপালা ছিল না, কিন্তু বর্তমানে সেখানে গাছপালা হয়েছে। তো এই বিষয়টাকে আমরা বলবো যে অ্যাফরেস্টেশন। আর রিফরেস্টেশন বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আগে একটা সময় গাছপালা ছিল, সামহাও ডিজাস্টার হোক বা সামহাও এই গাছপালাগুলা ভ্যানিশ হয়ে গেছে, পরবর্তীতে আবার গাছপালাগুলা হইলো, মানে ওখানে গাছপালা হইলো। এই বিষয়টাকে বলা হয়েছে রিফরেস্টেশন। মানে আগে ছিল না, মানে আগে ছিল, মাঝখানে চলে গেছে, দেন হচ্ছে আবার হয়েছে। তাহলে অ্যাফরেস্টেশন এবং রিফরেস্টেশন, হ্যাঁ, এই বিষয়টুকু আমরা বুঝলাম যে আগে ছিল না, এখন হয়েছে। ঠিক আছে। ডিফরেস্টেশন বিষয়টা কি? ডিফরেস্টেশন হচ্ছে আগে সেই জায়গায় কোনো গাছপালা ছিল, হ্যাঁ, বর্তমানে আপনার ওখানে গাছপালা নেই। তো এই বিষয়টাকে বলা হয় ডিফরেস্টেশন। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করি, বিভিন্ন অ্যানালাইসিসে বিভিন্ন কাজে আমাদের এই ধরনের ম্যাপ প্রয়োজন পড়ে। তো ওইটুকু কাজ আমরা আজকে স্টেপ বাই স্টেপ প্রতিটা পোর্শন প্র্যাকটিক্যালি দেখবো। তো এখানে আসলে আজকে ক্লাসে একটু লেন্দি হতে পারে, কারণ এখানে অনেকগুলো টুল আসলে আমাদেরকে ইউজ করতে হবে। আমরা নতুন নতুন কিছু টুল সম্পর্কে জানবো, শিখবো, এবং কিছু কাজ হচ্ছে রিপিট করতে হয়, সেজন্য আমাদের আজকের ক্লাসে একটু লেন্দি হবে, এই জন্য শুরু থেকে একটু বলে রাখছি। তো দেখেন আমরা একটা এরকম অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করব, যেই ম্যাপের মাধ্যমে আমরা বুঝাবো ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা কালার দিতে পারি চাইলে, একটা মনে করেন গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার। তো যেখানে হচ্ছে গ্রিন কালার সেই জিনিসটা দিয়ে বুঝাবে যে ওই জায়গায় আগে গাছপালা ছিল না, বর্তমানে আছে। হ্যাঁ, আর যদি সেটাকে আমি রিফরেস্টেশন চিন্তা করি, তাহলে চিন্তা করতে হবে এরকম যে আগে গাছপালা ছিল, এর পরবর্তীতে সামহাও ভ্যানিশ হয়ে গেছে, পরবর্তীতে গাছপালা ওই জায়গায় আসছে। এই জায়গাগুলোকে আমরা হচ্ছে রিফরেস্টেশন বলতে পারি। আচ্ছা, তো ডিফরেস্টেশন কোনগুলো? এই যে রেড কালার দিয়ে আমরা ডিফরেস্টেশন দেখাবো, মানে হচ্ছে ওইসব জায়গায় আগে গাছপালা ছিল, বর্তমানে গাছপালা নাই। এখন আগে আর পরে এই দুইটা সাল আপনি নিজের মতো চুজ করতে পারেন, সেটা আপনি 5 বছর হোক 10 বছর হোক, হ্যাঁ, এরকম গ্যাপে দিবেন। ঠিক আছে, কারণ গ্যাপ যদি কম হয়, ইয়ারের বেসিসে গ্যাপ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আসলে আপনার চেঞ্জটা খুব একটা বেশি চোখে পড়ে না। অ্যাটলিস্ট যদি আপনি মনে করেন মোটামুটি 10 বছর গ্যাপ দিয়ে ধরেন অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করেন, হ্যাঁ, 5 বছর 10 বছর হলে বেশি ভালো। তো তখন আপনি ডিফারেন্স একটু দেখতে পাবেন, যেখানে এই 10 বছরে হিউজ পরিমাণ একটা অ্যাফরেস্টেশন হয়েছে, হয়তো বা সরি হিউজ পরিমাণ হচ্ছে ডিফরেস্টেশন হয়েছে, কিছু পরিমাণ হয়তো বা অ্যাফরেস্টেশন হয়েছে। সেইটুকু বিষয় আমরা হচ্ছে এরকম কালার দিয়ে ম্যাপের মাধ্যমে দেখাবো। তার আমাদের মেইন টাস্ক হচ্ছে আজকে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করা, বা এই ধরনের অ্যানালাইসিস গুলা প্র্যাকটিক্যালি কিভাবে করে সেটা একটা প্রজেক্ট আকারে দেখা। সো এই পোর্শনটুকুর মধ্যে আমরা একটা বিষয় মাথায় রাখবো, যে আমাদের অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন টাইপের অ্যানালাইসিস করতে হলে বা ম্যাপ তৈরি করতে হলে অবশ্যই ভাবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট স্টাডি এরিয়ার মিনিমাম 2টা সাল, হ্যাঁ, একটা নির্দিষ্ট স্টাডি এরিয়ার 2টা সাল আমাকে চুজ করতে হবে। সেটা আপনি 10 বছর ব্যবধানে হোক, হ্যাঁ, বা হচ্ছে 12 বছর ব্যবধানে হোক, 5 বছর ব্যবধানে হোক, অ্যাজ ইট উইশ, বা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি সাজাবেন। গেল, আমি 2টা সাল চুজ করবো, অ্যারাউন্ড গ্যাপ ধরেন হচ্ছে আমি 10 বছর ধরলাম। আচ্ছা, এরপর একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে প্রথমত এনডিভিআই ম্যাপ তৈরি করে দিতে হবে। দেন আপনি স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে এর পরবর্তীতে আপনি অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপের দিকে আগাবেন। সো আমি এখানে শুরুতেই বলছি যে এটা কাজটা খুব একটা কঠিন কিছু না, তবে এখানে কয়েকটা স্টেপ আসলে ফলো করতে হয়, দেন হচ্ছে আমি এরকম ধরনের অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন টাইপের ম্যাপ পাবো বা আউটপুট পাবো। তো ওইটুকু পোর্শনে যাওয়ার আগে অবশ্যই আমাকে তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হবে। সেটা আপনি ল্যান্ডস্যাট 5 হইতে পারে, ল্যান্ডস্যাট 8 হইতে পারে, ল্যান্ডস্যাট 9 হতে পারে, হ্যাঁ, আপনার সুবিধা অনুযায়ী আপনি ল্যান্ডস্যাট বা সেন্টিনেল 2 আপনি হচ্ছে ডাউনলোড করে কাজটা করবেন। আচ্ছা, ভালো কথা।
তো এখন আমরা আজকে কাজটা ল্যান্ডসেট 8 এর একটা ইমেজ দিয়ে হচ্ছে করব। তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে ল্যান্ডসেট 8 এর ইমেজ ডাউনলোড করতে হয় ইউএসজেএস পাথ এক্সপ্লোরার থেকে। ওইটুকু পোর্শন অলরেডি যেহেতু হচ্ছে দেওয়া হয়েছে, তো সেটুকু একটু চেক করে দেবেন কাইন্ডলি। আচ্ছা, তো এখন আমরা আরজিএস প্রো সফটওয়্যারে চলে যাচ্ছি। তো একটা আমরা হচ্ছে প্রজেক্ট ওপেন করে দিচ্ছি। আমরা অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন টাইপের হচ্ছে ম্যাপ তৈরি করব এরকম। হ্যাঁ, তো আমরা ধরেন 2014 2024 এই দুইটা সাল চুজ করতেছি। হ্যাঁ, এই দুইটা সালে নির্দিষ্ট একটা এরিয়ার উপর বেসিস করে আমরা অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করব। তো প্রথম যে ধাপটা হবে সেটা হচ্ছে আপনার স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করা। স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করার পর এগুলোকে আপনি লোড করবেন। হ্যাঁ, সো স্যাটেলাইট ইমেজ আপনি কোন কোন ব্যান্ড ডাউনলোড করবেন স্পেসিফিক ভাবে, যেহেতু আপনার এখানে অ্যাপ্রক্সিমেট ডিফিউশন ম্যাপ তৈরি করা হয় এনডিভিআই এর বেসিসে। সো এনডিভিআই ক্যালকুলেট করতে যে কয়টা ব্যান্ড দরকার হবে আপনি স্পেসিফিক ভাবে শুধু ওই কয়টা ব্যান্ড ডাউনলোড করলেই চলবে। যেমন ধরেন আমি যদি ল্যান্ডসেট 8 নিয়ে কাজ করব, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে সরি ল্যান্ডসেট 2014 এবং হচ্ছে 2024, হ্যাঁ ল্যান্ডসেট 8 হ্যাঁ কভার হবে, কারণ ল্যান্ডসেট 8 হচ্ছে 2013 থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। তো এটা আপনার 2014 2024 নিলে আপনি ল্যান্ডসেট 8 কভার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার অ্যানালাইসিস এরকম হয় যে একটা ল্যান্ডসেট 5 একটা ল্যান্ডসেট 8, সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ল্যান্ডসেট সিরিজের হইলেই হবে, এই ক্ষেত্রে কোনো ইস্যু নাই। তো এই জন্য মেজরিটি পার্সেন্ট কেসে হচ্ছে আমাদের ল্যান্ডসেট চুজ করা হয়। কেন? কারণ হচ্ছে দেখবেন যে আপনার অ্যারাউন্ড 17 এর পর থেকে এখন পর্যন্ত হয়তো সেন্টিনেল 2 আছে হাইড্রোজেন হইলো, কিন্তু এর আগে গেলে তখন আসলে আমরা ল্যান্ডসেটই চুজ করতে হয়। তাহলে একটা ল্যান্ডসেট একটা সেন্টিনেল এইভাবে নেওয়া যায় না, এই জন্য হচ্ছে আমাকে ল্যান্ডসেট চুজ করাটাই সবচেয়ে বেশি সেফ বলতে গেলে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে স্যাটেলাইট ইমেজ এখানে হচ্ছে লোড করব। স্যাটেলাইট ইমেজ আমরা প্রথমত ধরেন যেটা বলছিলাম যে কোন কোন ব্যান্ড অ্যাটলিস্ট আপনার ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমরা ল্যান্ডসেট 8 এর বেসিসে এনডিভিআই বের করব, তাহলে সেক্ষেত্রে আমরা এনআইআর ব্যান্ডটা এবং রেড ব্যান্ডটা, যেহেতু আমরা জানি এনডিভিআই ফর্মুলা কি, এনআইআর মাইনাস রেড ডিভাইড বাই এনআইআর প্লাস রেড, রিমোট সেন্সিং ক্লাসে অলরেডি জানেন আপনারা। আচ্ছা, সো ল্যান্ডসেট 8 এ এনআইআর ব্যান্ড হচ্ছে ব্যান্ড 5 আর ল্যান্ডসেট 8 এ রেড ব্যান্ড হচ্ছে ব্যান্ড 4। তাহলে আমি স্পেসিফিক ভাবে 2014 এবং 2024 এর জন্য ব্যান্ড 5 ব্যান্ড 4 দুইটা করে টোটাল 4টা ডাউনলোড করলেই চলবে। সো অবশ্যই আপনার যে স্টাডি এরিয়া নিয়ে কাজ করবেন সেটা নিয়ে হচ্ছে সার্চ করতে পারেন। সো আপাতত হচ্ছে আমি সিলেক্ট নিয়ে কাজ করি। নির্দিষ্ট টাইম আমি হচ্ছে 2014 একটা নিচ্ছি এবং 2024 একটা নিব। হ্যাঁ, সো 2014 ফুলটা কভার করি। ক্লাউড কভার হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা 10 পর্যন্ত রাখলাম। ডেটাসেট থেকে যেহেতু আমরা ল্যান্ডসেট নিব, ল্যান্ডসেট নিয়ে কাজ করতে গেলে আমরা সবসময় ট্রাই করবো যে ল্যান্ডসেটের যে লেভেল 2 ডাটা এগুলো হচ্ছে অ্যাটমসফিয়ারিক্যালি কারেক্টেড করে দেওয়া থাকে, মানে হচ্ছে অনেক কিছু প্রিপ্রসেস করে দেওয়া থাকে। তো এখান থেকে আমরা অ্যাভেলেবল পেলে এই অংশটুকু থেকে নেওয়ার ট্রাই করবো সবসময়। রেজাল্টসে গেলাম, আমরা ল্যান্ডসেট 8 দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো ল্যান্ডসেট 8 এর 14 সালে একটা ডাটা আমরা চুজ করি। আমরা এটি চেক করে নিই কোনো ধরনের কোনো ক্লাউড যাতে না থাকে, অবশ্যই সেটা চেক করবেন। এই যে, তো এটাকে আমরা ডাউনলোড করি। এখান থেকে সবগুলো আমরা ডাউনলোড করা লাগবে না আজকের প্রজেক্টের জন্য। অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করতে গেলে আমার বেসিক্যালি লাগবে হচ্ছে যেহেতু ল্যান্ডসেট 8 সেক্ষেত্রে এনআইআর ব্যান্ড এবং রেড ব্যান্ড। সো ল্যান্ডসেট 8 এর ক্ষেত্রে এনআইআর ব্যান্ড হচ্ছে আপনার রিমোট সেন্সিং এ যে হচ্ছে ডলফা ছিল সেখানে হচ্ছে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। এনআইআর ব্যান্ড হচ্ছে ল্যান্ডসেট 8 এর ক্ষেত্রে হচ্ছে ব্যান্ড 5 এবং রেড ব্যান্ড হচ্ছে ব্যান্ড 4। সো এই দুটো আমরা ডাউনলোড করলে চলবে। হচ্ছে ব্যান্ড 4। আচ্ছা, সো আমরা 2014 এর জন্য এটা নিলাম, ভালো কথা। এবার মনে করেন হচ্ছে আমরা ডেটটা চেঞ্জ করে নিই। ডেটটা চেঞ্জ করে আপাতত হচ্ছে 2088 রেঞ্জ, 2014 ছিল, এখান থেকে 2024 করে দিই। 10 বছর ব্যবধান নিচ্ছি। সো 2024
24 এই পুরোটা হচ্ছে আমরা নিচ্ছি, সেক্ষেত্রে এখানে জানুয়ারি ছিল, এখানে হচ্ছে আমরা ডিসেম্বর করে দিই, ডিসেম্বর 31 তারিখ। সো 2024, হ্যাঁ, ক্লাউড কভার সেম আগের মতোই, জাস্ট আমি এখানে ডেটা সেট আগের মতো সিলেক্ট করা আছে, আমি জাস্ট রেজাল্ট লিখে দিয়ে চলে যাবে লেভেল 2 এটা আমরা করতেছি। সো এইটা যেহেতু আগেরটা যেহেতু লেভেল 2 নিছেন, এটাও হচ্ছে লেভেল 2 নিয়ে ট্রাই করবেন। এবং এখানে দেখেন ল্যান্ডসেট 8 9 একসাথে থাকে, সো আপনি চাইলে আলাদা দিতে পারেন, একটা ল্যান্ডসেট 8 একটা ল্যান্ডসেট 9, কোনো সমস্যা নেই, যেহেতু ল্যান্ডসেট সিরিজ। তো আমরা হচ্ছে আপাতত ল্যান্ডসেট 8 এই নিচ্ছি, আপনি চাইলে ল্যান্ডসেট 9 এ চুজ করতে পারেন অ্যাজ এ উইশ। সো একটু চেক করে দেবেন যে কোনো ধরনের কোনো ক্লাউড যাতে না থাকে, ক্লাউড ফ্রি ইমেজ যাতে হয়। হ্যাঁ, এটা ক্লাউড ফ্রি ইমেজ, এটা ল্যান্ডসেট 8 এবং 2024 সালের। আর ধরেন আপনি যদি হচ্ছে মান্থ মিলাতে চাচ্ছেন, যে আগেরটাও কথার কথা জানুয়ারি ফেব্রুয়ারি মান্থের, হ্যাঁ, উইন্টার সিজনের, তাহলে পরেরটাও হচ্ছে, তাহলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি একটু খুঁজে নেবেন যে কোনটা কত সাল দেওয়া আছে, এগুলো কিন্তু সালগুলো দেওয়া থাকে। হ্যাঁ, এই যে দেখেন প্রথমটা হচ্ছে একটা কোড থাকে, LC0 মানে হচ্ছে ল্যান্ডসেট 8 এর, L2 মানে হচ্ছে লেভেল 2 এর ডাটা, এখানে একটা কোড থাকবে, আর এই জায়গায় হচ্ছে ডেটটা থাকে, ঠিক আছে, স্পেসিফিক ভাবে এই জায়গায় হচ্ছে ডেটটা থাকে। তো এইভাবে করে প্রতিটা ফাইল নিয়ে একটু চেক করে নেবেন, যদি ডেট নিয়ে যাচ্ছেন, এক্সাক্ট সেম সবসময় পাবেন না, তবে হচ্ছে কাছাকাছি ডেট যদি নিতে চান তাহলে নিতে পারেন। ওকে, তো আমরা আগে যদি ব্যান্ড 5 ব্যান্ড 4 করছি, এখনো সেম ব্যান্ড 5 ব্যান্ড 4 করবো, যেহেতু ল্যান্ডসেট 8 নিয়ে কাজ। ল্যান্ডসেট 8 এবং 9 এর ক্ষেত্রে সিমিলার হয় ব্যান্ড নেম, যে NIR বা রেড ব্যান্ড বলেন, হ্যাঁ, সেম টু সেম হবে। আবার এদিকে ল্যান্ডসেট 4 5 এটাও হচ্ছে ব্যান্ড নেম সেম হয়। তো দেখেন আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে জাস্ট একটা মিনিট সময় লাগছে। আমরা তাহলে আমাদের স্টাডি এরিয়া বরাবর আমরা এখানে দুটো সাল নিলাম 10 বছর গ্যাপে, যাতে আমরা জিনিসটাকে চেঞ্জ একটু ভালো মতো দেখাতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 2014 নিলাম, 2024 নিলাম। হ্যাঁ, এবার এই যে চারটা ব্যান্ড, এই ব্যান্ড গুলো বেসিক্যালি কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমার NDVI-টা করতে হবে আগে, দেন পরবর্তীতে আমি বেশ কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করে দেন আমি তৈরি করতে পারবো। সো এখানে জাস্ট একটা মিনিট সময় লাগছে। ওকে, সো আমরা চাইলে কিন্তু এখান থেকে ডিরেক্ট নিয়ে আসতে পারি, হ্যাঁ, যে স্পেসিফিক ভাবে আমার যদি কোনো ফোল্ডার থাকে সেটাও আমরা নিয়ে যেতে পারি, যেমন আমি এখান থেকে ডিরেক্ট নিয়ে যাই B4 B5 2014, আর ছিল হচ্ছে 2024-এ B4 আর B5, এটা চারটা। তো এটাকে আমরা ডিরেক্ট টেনে এখানে নিয়ে আসতে পারবো। আমি বেসমেন্ট গুলো অফ করে দিচ্ছি। একটু সময় নিবে। আচ্ছা, তো আমাদের আমি বেসমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে অফ করে দিচ্ছি, রিমুভ করে দিই। তো আমাদের যে চারটা লেয়ার, সেই চারটা লেয়ার কিন্তু চলে আসছে। আপনার যেটা ফার্স্ট কাজ করতে হবে, যেহেতু এগুলো একটু লম্বা নাম, এগুলোকে একটু রিনেম করে দিতে হবে। যেমন এটা দেখেন, এটা হচ্ছে ফার্স্টে 6টা হচ্ছে কোড থাকে, দেন হচ্ছে সালটা থাকে। তো এটা হচ্ছে ল্যান্ডসেট 8 এর 2024-এর ব্যান্ড 5। তো আমি এটাকে একটু রিনেম করে দিই। সো রিনেম করাটা কিভাবে করতে হয়, জাস্ট একটা ক্লিক করে একটু ওয়েট করে আবার একটা ক্লিক করবে, তাহলে হচ্ছে রিনেম করা যায়। এটা হচ্ছে ইয়ার 2024 আর হচ্ছে ব্যান্ড 5। তো আমি এভাবে নামটা দিলাম। সেম এটা হচ্ছে ইয়ার 2024 ব্যান্ড 4, এটা আমি রিনেম করে দিব অবশ্যই, কারণ নতুবা এত বিশাল নাম থাকলে এগুলো আসলে ট্র্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা হচ্ছে 2014 ব্যান্ড 5, ইয়ার 2014 ব্যান্ড 5। সেম টু সেম ভাবে এটা হচ্ছে ইয়ার 2014 ব্যান্ড 4। আচ্ছা, তো চারটা লেয়ার শেষ, আমি এগুলো একটু মিনিমাইজ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমার কাছে এবার হচ্ছে আমরা তো এরকম স্যাটেলাইট ইমেজ পাচ্ছি, ঠিক না? তো এই স্যাটেলাইট ইমেজ আমি একটু পরপর অবশ্যই হচ্ছে সেভ করতে বলবো, কারণ নতুবা হচ্ছে অনেক সময় আমার ডাটা কিন্তু বা সফটওয়্যার অফ হয়ে গেলে বা পিসি যদি অফ হয়ে যায়, তখন কিন্তু আমি হচ্ছে আমার ডাটাগুলো হারাই ফেলবো। এই জন্য একটু পরপর অবশ্যই সেভ করবেন। আচ্ছা, তো এখন এই যে স্যাটেলাইট ইমেজ, এই স্যাটেলাইট ইমেজ থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে 2024-এ দুইটা ব্যান্ড আছে, NR ব্যান্ড এবং হচ্ছে রেড ব্যান্ড, মানে B5 এবং B4। তো এই দুইটা নিয়ে আগে 2024-এ NDVI-টা ক্যালকুলেট করে ফেলেন, দেন 2014-এর NDVI-টা আগে ক্যালকুলেট করে ফেলেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট টাস্ক। আচ্ছা, তো প্রথম টাস্ক এটা করার জন্য আপনি জিও প্রসেসিং এ যাবেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে আপনি যান, অ্যানালাইসিস থেকে টুলসে গিয়েও যেতে পারেন অ্যাজ উইশ। তো এখানে আমরা এখানে কি করব, যে NDVI ম্যাপ ক্যালকুলেট করব। তো সেক্ষেত্রে আমার রাস্টার ক্যালকুলেটর দরকার, ঠিক আছে?
সো রাস্টার ক্যালকুলেটর দরকার। ওকে, সো রাস্টার ক্যালকুলেটর আমাদের ফর্মুলাটা হচ্ছে কি আরজিএস এর মধ্যে ভাবে লিখতে হয় যে যেহেতু এই এনডিভি এর যে ফর্মুলা সেটা হচ্ছে NIR band minus red band divided by NIR band plus red, sorry, NIR band minus red band, NIR band plus red band। আচ্ছা, সো ওইটুকু অংশ লিখতে গেলে আমরা কি বলছিলাম যে এখানে কোনো ধরনের কোনো ফর্মুলার মধ্যে দশমিক ভ্যালু নাই, এই জন্য আমাকে ফ্লোট ইউজ করতে হবে। তাহলে আমি ফার্স্টে ফ্লোট ইউজ করলাম, দেন আমি 2024 এর জন্য একবার করি। এই 2024 ব্যান্ড 5 আগে বসবে, মানে NIR ব্যান্ড, দেন হচ্ছে মাইনাস বসবে। হ্যাঁ, মাইনাস আপনি চাইলে এখান থেকে দিতে পারেন অথবা মিডিউলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি বিন্দুতে দিই, ডাবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে 24-এর কিন্তু ভুলক্রমে আবার 14টা দিয়ে দিন না। এখন আমি 24-এর আগে করছি, দেন ডিভাইডেড বাই, দেন হচ্ছে আবার ফ্লোট। এখন আমরা এনডিবি এর ফর্মুলাটা লিখতেছি বেসিক্যালি। সো ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। সো আমি এখান থেকে দেখাই ব্যান্ড 4, এই যে। তাহলে দেখেন আমাদের এনডিবি এর ফর্মুলা যেটা ছিল সেটা কি NIR minus red divided by NIR plus red. That means line set 8 এর জন্য হবে কি band 5 minus band 4 divided by band 5 plus band 4। এবং অবশ্যই এখানে এই ফর্মুলার মধ্যে যেহেতু কোনো দশমিক ভ্যালু নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্লোট কথাটা লিখতে হবে, মানে ফাংশনটা আবার সেম ডিভাইডেড পর ফ্লোট ফাংশনটা দিতে হবে। এখন আউটপুট কি, আউটপুটে যেটা হবে সেটা হচ্ছে 2000 কত সাল, আমি 24 নিয়ে কাজ করছি, তাহলে এটা দিব NDVI 24, 2024। জাস্ট আমি এখানে রান দিয়ে দিচ্ছি, তো একটু সময় নিবে, আমাদের এনডিবি ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা দেখেন আমাদের 2024-এ এনডিবি ক্যালকুলেশন করা শেষ। তো যেহেতু 2024-এ এনডিবি ক্যালকুলেশন করাতে শেষ, তাহলে হচ্ছে আমি এই 2024-এর লেয়ারগুলো আমার আর প্রয়োজন নাই, এগুলোকে আমি কন্ট্রোল দিয়ে চেপে ধরে রিমুভ করে দিচ্ছি। আননেসেসারি কোনো কিছু আমি এখানে রাখবো না। এবার 2014-এর জন্য আমরা করি, তাহলে আসেন 2014-এর জন্য করি। তাহলে 2014 আমার ফার্স্টে কি দিতে হবে, এনডিবি এর ফর্মুলা সেম, ফ্লোট ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4, আমি এখান থেকে দিচ্ছি। এটা আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, ডিভাইডেড বাই আবার ফ্লোট ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। আচ্ছা, ব্র্যাকেটের পরে কিন্তু না, ব্র্যাকেটের আগে তাহলে আমাদের সেম 2014 এর জন্য আমরা এনডিবি ফর্মুলাটা এখানে লিখে ফেললাম। হ্যাঁ, এবার আপনি একটা নাম দিয়ে দেন, এখানে 2000 আগে 24 দিচ্ছি, তাহলে এখানে 14 দেন, রান দিবেন। আমাদের প্রথম টাস্ক যেটা অ্যাফ্রেশন ডিভিশন করার জন্য আমরা বেশ কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করবো, তার মধ্যে প্রথম যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে এনডিভিআই। তো ওই এনডিবি এর পোর্শনটুকু আমরা করে ফেললাম, হ্যাঁ, জাস্ট বাকিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এনডিবি ক্যালকুলেশন হয়ে গেল। এখন তাহলে হচ্ছে আমার 14টা বাদ দিই, 14 বাকি লেয়ার যেগুলো আমার প্রয়োজন নেই। আচ্ছা, সেইবার আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, আমার একটা নিশ্চয়ই স্টাডি এরিয়া থাকে, হ্যাঁ, যেটার উপর বেসিস করে আমি হচ্ছে অ্যানালাইসিসটা করবো। তো আমার এই যে হচ্ছে 2014 এবং 2024 এই পুরোটা নিয়ে তো আমি কাজ করবো না, আমার নিশ্চয় একটা স্টাডি এরিয়া আছে। তুমি একটা কাজ করি, আপনার যেটা স্টাডি এরিয়া থাকবে সেটা হচ্ছে এখানে লোড করবেন। সেটা আমাকে আসলে তৈরি করে নিতে হবে। মনে করেন আমি হচ্ছে এই যে ডিস্ট্রিক্টটা নিচ্ছি, লোড করি। এখান থেকে মনে করেন আমার সিলেটের পোর্শনটুকু অথবা হচ্ছে এখানে মৌলভীবাজার পোর্শনটুকু আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা পোর্শন নিয়ে নেন। তো মনে করেন আমি হচ্ছে সিলেটটাই নিব, সো আমি চুজ করে নিচ্ছি। এটুকু অংশ আশা করি আপনারা পারেন। রাইট ক্লিক করে ডাটাতে যাচ্ছি, এক্সপোর্ট ডাটাতে যাচ্ছি, ছিল সিলেট, আমি এখানে সিলেট নাম দিয়ে দিই, জাস্ট ওকে। এটা হচ্ছে আমার জাস্ট স্টাডি এরিয়াটা ছিল না দেখে আমি এটা কেটে নিচ্ছি। তো পুরো বাংলাদেশ আমার দরকার নেই, আমি পুরো বাংলাদেশের যে লেয়ারটা সেটাকে রাইট ক্লিক করে হচ্ছে রিমুভ করে দিচ্ছি, এই সিলেটের অংশটুকু রাখি। এখন একটা কাজ করতে হবে, সেটা কি, এই যে এনডিবি 2014 করলাম, 2024 করলাম, আমার তো পুরো ম্যাপটা দরকার নেই। আমার কি দরকার, আমার শুধুমাত্র স্টাডি এরিয়া বড় পোর্শনটুকু দরকার। সেক্ষেত্রে আমি কি করবো, এবার আমার এই যে সিলেটের শেপ ফাইল, এটা আমার স্টাডি এরিয়া, সেই বরাবর আমি স্যাটেলাইট ইমেজ গুলো বা এনডিবি ম্যাপ গুলো থেকে কেটে নিতে হবে। যেটা 14 জন একবার কাটবো, 24 জন একবার কাটবো। তো এইটার জন্য আমরা যে টুল ইউজ করবো সেটা হচ্ছে স্ট্রাক বাই মাস্ক টুল। সেই টুলটা ইউজ করতে গেলে অবশ্যই একটা কথা বলছিলাম যে
সবগুলো লেয়ার যাতে সেম সিআরএস থাকে ট্রাই করবেন প্রজেক্টের সিআরএস নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা একটা কাজ করি যে সিলেক্ট এই শেপ ফাইলটাকে প্রজেক্ট বিউটিএম নিয়ে যাই, আবার এনডিভিআই 14 এনডিভিআই 24 এই দুইটাকে আলাদাভাবে আমরা হচ্ছে বিউটিএম এ কনভার্ট করে ফেলবো। আচ্ছা, তো আমরা ফার্স্টে সিলেক্টটাকে করি। এইটা অবশ্যই করে নেবেন আপনার এক্সট্রাক্ট বাই মাস্ক করার আগে। এই যে প্রজেক্ট টুল, যেহেতু শেপ ফাইল করবো এই জন্য প্রজেক্ট টুল ইউজ করবো। এখান থেকে সিলেক্ট, আচ্ছা, সো আউটপুট হিসেবে এটাকে আমি নাম দিচ্ছি মনে করেন বিউটিএম। কোঅর্ডিনেট হিসেবে আপনি চুজ করেন, আমি এখানে ফেভারিটে সেভ করে রাখছি, এই জন্য আমার এখানে থাকবে। দেন হচ্ছে আমি ওকে দিলাম। আমাদের বিউটিএম চলে আসছে। তো আমার আগেরটা দরকার নেই, এটা বাদ দিই, আমি সেভ করে রাখতেছি, একটু পর অবশ্যই সেভ করবেন। এবার আমরা হচ্ছে এনডিভিআই কত 14 এটা একটা রাস্টার ইমেজ এবং 24 এটাও একটা রাস্টার ইমেজ, তাহলে সেক্ষেত্রে আমরা প্রজেক্ট রাস্টার টুল ইউজ করবো সিআরএস চেঞ্জ করার জন্য। তাহলে একবার 14 জন্য করি, একবার হচ্ছে 24 জন্য করি। 14 বিউটিএম দেন হচ্ছে আমরা এখান থেকে ফেভারিট থেকে নিতে পারি। অবশ্যই ফেভারিট থেকে না নিলেও হবে, কারণ বর্তমানে কিন্তু সিলেক্টটা বিউটিএম দেওয়া আছে, তাহলে আপনি ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন। এই যে সিলেক্ট বিউটিএম দেন, তাহলে অটোমেটিক বিউটিএম নিয়ে নিবে, জাস্ট আপনি এখান থেকে রান দিয়ে দিবেন, আর কিছু জাস্ট সোজা। রাস্টার ইমেজের সিআরএস চেঞ্জ করছে। এই যে সিআরএস চেঞ্জ হয়ে গেছে, আমি একটু সেভ করে দিচ্ছি। তো দেখেন 14 যেহেতু হয়ে গেছে, 14 এর আগের লেয়ারটা আমার কোনো দরকার নেই। এবার 24টা করে ফেলি। সেখানে ইনপুট হিসেবে আমি 24 দিব, এনডিভিআই 24, এটার নাম দিব হচ্ছে সেম, এটাকে 24 দিব 14 জায়গায়, আর বাকি সবগুলো সেম থাকবে, জাস্ট আমি এখানে রান দিয়ে দিই। তো পুরো একটা প্রজেক্ট যখন আপনার দেওয়া হবে, তখন আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ পুরোটা আসলে এইভাবে জিরো থেকে যেহেতু শুরু করতে হয়, তাহলে ওই পুরো অংশটুকুর একটা হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। একদম সেম টু সেম ভাবে করবেন, কারণ রিয়েল লাইফে যখন কাজ করবেন তখন আসলে এগুলো আপনাকে করে দিতে হবে। তো আমি যখন যেভাবে করতেছি ওইটুকু জিনিস একটু কাইন্ডলি ফলো করবো। এখন 24 যেহেতু হয়ে গেছে, 24 প্রিভিয়াস লেয়ারটা আমার দরকার নেই, এটা আমি বাদ করে দিই। আচ্ছা, এবার আসে আমরা কি করলাম, আমরা এখন সবগুলা এই তিনটা লেয়ারে কি বিউটিএম নিয়ে আসছি, তাহলে আমার পুরো প্রজেক্ট যেটা ম্যাপ যেটা এটার সিআরএসটাও বিউটিএমে নিয়ে আসে। তাহলে ম্যাপে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, প্রপার্টি গেলাম, তাহলে হচ্ছে ম্যাপটা দেখুন ঠিকঠাক ভাবে শো করবে। হ্যাঁ, এটা দেখেন এখন এইভাবে শো করতেছে, একটু চেঞ্জ হবে, খেয়াল করলে বুঝবে। আমরা ফেভারিটসে পাবো এটা বিউটিএম। ওকে, এই দেখেন এখন পুরো প্রজেক্টটা কি বিউটিএমে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো এখন বিউটিএমে আছে। আচ্ছা, ভালো কথা। এবার আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট বাই মাস্ক আমরা করব। এক্সট্রাক্ট বাই মাস্ক মানে আমাদের স্টাডি এরিয়া বড় আমরা কেটে নিচ্ছি। তাহলে এখন ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে মনে করেন 14 তারপর 24 এভাবে করে করব। এনডিভিআই 2014 থেকে আমার শেপ ফাইল দিয়ে কেটে দিব, সিলেক্ট বিউটিএম। আর এটার স্ট্রাকচার কি হবে, এটার যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, যে এনডিভিআই, এবার নাম দিচ্ছি 2000, এটা কত 2014, তাহলে 2014 এইভাবে নাম দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, সো আরো কয়েকটা কাজ আমি সবসময় করতে বলি স্ট্রাক বাই মাস্ক করার সময়, যাতে কোনো ধরনের কোনো এরর না আসে। সেটা হচ্ছে অ্যানালাইসিস এক্সটেন্ডে গিয়ে 3rd নম্বরে আপনার শেপ ফাইলটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে কিছু দিতে হবে না, এনভায়রনমেন্টসে যাবেন, আপনার বিউটিএম সিএসএস সেট করে দিবেন, বাকি যেগুলো ক্ষেত্রে সেম। প্রসেসিং এক্সটেন্ড অবশ্যই আপনার শেপ ফাইল সেট করে দিবেন, এবং নিচে এসে এই যে রাস্টার অ্যানালাইসিসের মধ্যে মাস্ক যেটা, সেটা আপনার শেপ ফাইল সেট করে দিবেন। এই কয়টা কাজ করবেন এই জন্য যাতে কোনো ধরনের কোনো এরর শো না হয়, ঠিকঠাক ভাবে যাতে প্রজেক্টের অংশ আমার যে স্টাডি এরিয়া সেটি অংশটাতে কেটে দিতে পারে। আমি 2014 জন একবার করতেছি, তাহলে 2014 জন্য যেহেতু করছি, তাহলে 2014 এর র ফাইল যেটা, হ্যাঁ এই যে র ফাইল যেটা, এটা আমি বাদ দিব। এই বিউটিএমে আমার কোনো কাজ নেই আসলে, এখন আমি শুধু এনডিভি নিয়ে কাজ করব। সেম টু সেম ভাবে 2014 যেহেতু করলাম, এবার 2024 করি। 2024 এটা সিলেক্ট, এটা হচ্ছে আর মাঝরাটা কি আপনার শেপ ফাইল, এটা একটা নাম দেন, এটা হচ্ছে যেহেতু 24 নাম দিলাম। অ্যানালাইসিস এক্সটেন্ড থেকে এটা সেট করা আছে অলরেডি, এনভায়রনমেন্টসে সবকিছু সেট করা আছে, তাহলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যেহেতু আমি রিপিট করতেছি, জাস্ট এখানে রান দিবেন। এটা একটা ভালো সুবিধা যে একবার করে ফেলে বাকিটা অংশটা একদম সেম ভাবে আপনি ইনপুট ফাইলটা আর চেঞ্জ করে দিলেই হবে। সো সেম 24টা আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের স্টাডি এরিয়া বরাবর কেটে দেওয়া শেষ। আমরা রাইট ক্লিক করি, জুম টু লেয়ার দিই, এই যে
এটা হচ্ছে আমাদের 24, এটা হচ্ছে 2014। হ্যাঁ, তো দুইটা ডিফারেন্ট সময়ের হচ্ছে আমাদের এনডিভিআই এর ম্যাপ। ভালো কথা, কিন্তু সামহাউ আমাদের দুটো ইমেজ কি সেম হয়ে গেল কিনা? 14-24, 14-24। ভাইয়া ইনস্টিটিউটে আপনি 2014 দিয়ে ফেলছেন। আচ্ছা, আমি মনে হয় 14 দিয়ে ফেলছি ভুলে। ওকে, আমি ডাটাটা তাহলে একটু লোড করে নিই। আচ্ছা, ফোল্ডার আমার দরকার ছিল হচ্ছে 24-এরটা, বিউটিএম। সো বিউটিএম যেটা ছিল এখান থেকে আমরা কেটে নিই আবার, কারণ 24-এটা আমি খুব সম্ভবত একটু ভুল করে ফেলছি, আমি 14টা ইনপুট দিয়ে দিচ্ছি। সো স্ট্রাক বাই মাস্ক এখানে হবে কোনটা? এখানে হবে আপনার 24। তারপর এটা ফাইল যেহেতু অলরেডি এক্সিস্ট করে, এই জন্য আমি এটাকে একটা লাস্টে এফ দিয়ে দিচ্ছি, মানে ফাইনাল। আর বাকি সবগুলো সেম, এটা সেম থাকবে, এটা 24 ঠিক আছে। তারপর হচ্ছে বিউটিএম ঠিক আছে, এক্সটেন্ডটা হচ্ছে বিউটিএম ঠিক আছে, মাস্ক ডাটা আমাদের বিউটিএম সেটাও ঠিক আছে। ওকে, জাস্ট এবার আমরা হচ্ছে রান দিই। ভাইয়া। জি ভাইয়া। হ্যালো, এখানে একটা বিষয় আমার একটু জানার ছিল, সেটা হচ্ছে যখন এক্সট্রাক্ট বাই মাস্ক করতেছি লেয়ার থেকে শেপ ফাইল দিয়ে, তো এখানে আমি একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে আমি যখন এক্সট্রাক্ট বাই মাস্ক করতে যাচ্ছিলাম, ইনপুটে যখন শেপ ফাইলগুলো ইনপুট করতেছিলাম তখন এরর শো করতেছিল আর কি। তো পরে আমি এটা সলভ করার জন্য শেপ ফাইলের লাস্টে যখন স্পিড রাখলাম .sp, তখন এটা নিয়ে নিছিল। আবার এনডিবি এর ক্ষেত্রে যখন ডট দিয়ে টিপ রাখলাম তখন এটা নিছিল, তাছাড়া নিতেছিল না। তো এটা আসলে কি এক সময় সরাসরি নেয়, আরেকবার দেখা যায় এই জিনিসটা অ্যাড করে তারপর দিতে হয়, এটা কি আসলে? না ভাইয়া, বিষয়টা এরকম না, খুব সম্ভবত স্পেসিফিক কোনো রিজন থাকতে পারে। আচ্ছা, আমি ক্লাসের প্রশ্নটুকু শেষ করে আমি আপনার বিষয়টা নিয়ে হচ্ছে ডিসকাস করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের 24 এবং হচ্ছে 2014 যেটা, সেটা হয়ে গেছে। তাহলে 24 লেয়ারটা আপাতত বাদ করে দিচ্ছি। এখন দেখেন, সো এই দুইটা লেয়ার 2014 এবং 2024, হ্যাঁ, আমার এই দুইটা এনডিভিআই আমি হচ্ছে পাইছি, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু এনডিভিআই পাইছি, এবার একটা কাজ করি আমরা, যেহেতু অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করব, তাহলে এই এনডিভিআই কে দুটো ভাগে ভাগ করব, মানে দুইটা ক্লাস থাকবে, একটা হচ্ছে ভেজিটেশন, একটা হচ্ছে নো ভেজিটেশন, এরকম দুইটা ক্লাসে ভাগ করে দিব। তাহলে আসেন কিভাবে ভাগ করবো। তো আমি এখানে সিম্বলজিতে যাচ্ছি, সিম্বলজিতে আপনি রাইট ক্লিক করে যেতে পারেন, অথবা এখানে ডিরেক্ট এই লেয়ার উপর ক্লিক করলে কিন্তু হবে, সিম্বলজিতে চলে যাবে। তো এটা কাটলে এটা 24-এর জন্য। সো 24-এর মধ্যে আমরা স্ট্রেস থেকে এটা ক্লাসিফাই করবো। তাহলে ক্লাসিফাই দিলাম, কয়টা ক্লাস হবে? দুইটা ক্লাস। অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন করার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ক্লাস হয়, একটা নো ভেজিটেশন, একটা হচ্ছে ভেজিটেশন, মানে যেখানে ভেজিটেশন নাই সেটা নো ভেজিটেশন, যেখানে ভেজিটেশন আছে সেটা হচ্ছে ভেজিটেশন। তাহলে আমরা এখানে ক্লাস থেকে দুটো করি। দুটো করার পর আপনি আপনার মতো করে হচ্ছে কালার বা কালার চুজ করতে পারেন, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। সো এখানে আরেকটা বিষয় আমি দেখাই দিব, সেটা কি, আপনি নো ভেজিটেশন এনডিভিআই এর ভ্যালু কত পর্যন্ত ধরবেন সেটা কিন্তু আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই আপনি যে স্টাডি নিয়ে, যে স্টাডি এরিয়া নিয়ে হচ্ছে কাজ করবেন, অ্যাপ্রোচেশন ডিফরেন্ট ম্যাপ তৈরি করবেন, অবশ্যই প্রিভিয়াসলি যেসব পাবলিশ পেপার, সেই পেপারগুলো একটু দুই একটা হয়তো ঘাটাঘাটি করতে হবে। সেক্ষেত্রে কেন? কারণ হচ্ছে আপনার কত এনডিভিআই ভ্যালু কত পর্যন্ত নো ভেজিটেশন কাউন্ট করবে মাইনাস ভ্যালু থেকে, সেটা কিন্তু আপনার ওখান থেকে একটু চেক করতে হবে। তো এটা 0.25 হইতে পারে, 0.3 হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এখন মনে করেন আমরা নো ভেজিটেশন যে পোর্শনটুকু দিব সেটা হচ্ছে 0.3 দিচ্ছি। এটা কিন্তু আমি আবার বলছি যে এই যে ভ্যালুটা নো ভেজিটেশনের যে ভ্যালু, মানে আমি প্রথমে আপার ভ্যালু মানে কি, এখানে মাইনাস ভ্যালু থেকে এনডিভিআই এর ভ্যালু কত হয়, -1 থেকে +1 পর্যন্ত। তাহলে নেগেটিভ থেকে শুরু করে 0.3 পর্যন্ত এটাকে আমি আপাতত নো ভেজিটেশন ধরে নিচ্ছি। এটা আপনার প্রজেক্ট অনুযায়ী বা আপনার স্টাডি এরিয়া অনুযায়ী একটু ডিফারেন্ট হইতে পারে অবশ্যই। এই জন্য অ্যাফরেস্টেশন ডিফরেন্স যখন করবেন, আপনার প্রিভিয়াসলি ওই জায়গা রিলেটেড, অথবা ওই ডিস্ট্রিক্ট রিলেটেড, অথবা ওই ডিভিশন রিলেটেড যে পেপার গুলা, সেখান থেকে অবশ্যই একটু চেক করে দিবেন যে তারা এখানে কত ভ্যালু ধরতেছে। আমি আপাতত 0.3 ধরতেছি, -1 থেকে শুরু করে 0.3 এইটুকু ভ্যালু হলে সেখানে আমি নো ভেজিটেশন ধরবো। 0.3 থেকে বেশি যদি হয়, হ্যাঁ, ভ্যালু এনডিভিআই ভ্যালু, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি ভেজিটেশন ধরবো। আচ্ছা, আমি আপাতত 0.3 ধরলাম, ঠিক আছে। এবং এটাকে চাইলে আপনি নাম দিতে পারেন নো ভেজিটেশন, তাহলে এটাকে আমি নাম দিলাম নো ভেজিটেশন। আর পরেরটাকে আমি নাম দিলাম, পরেরটার ভ্যালু কিন্তু চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট এটাকে নাম চাইলে চেঞ্জ করতে পারেন ভেজিটেশন। সেম টু সেম ভাবে আমরা এবার হচ্ছে 2014 এটার জন্য করি।
এটা স্ট্রেস হিসেবে ক্লাসিফাই দেই, ওটাকে যদি 0.3 দিচ্ছি এটাকেও 0.3 ধরতে হবে, দুটো যাতে সেম হয়। এইটুকু স্টেপ যদি আপনি ভুল করে যান তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিস ভুল হবে। সো এখানেও সেম, আমরা হচ্ছে আপার ভ্যালু মানে প্রথমটা 0.3 ধরতেছি, এটাকে কি ধরবে, এটা হচ্ছে নো ভেজিটেশন, মানে এনডিভি ভ্যালু যাদের হচ্ছে -1 থেকে 0.3 এর মধ্যে তারা হচ্ছে নো ভেজিটেশন আমি কাউন্ট করছি, সেজন্য এটাকে আমি নাম দিলাম নো ভেজিটেশন। আচ্ছা গেল। তাহলে দেখেন এখন দুইটা ক্লাস করে ফেলছি, ঠিক না? আচ্ছা, সারফেসেশন ডিফারেন্স ম্যাপ যখন তৈরি করবেন তখন আসলে এই ধরনের, হ্যাঁ এই ধরনের আমাদের কিছু ভ্যালুগুলো চুজ করতে হবে, ঠিক আছে? এখন আমি আবারও বলছি, এটা কিন্তু আপনার প্রজেক্ট স্টাডি অনুযায়ী চেঞ্জ হবে। কোন সময় হচ্ছে 0.2 হইতে পারে, কোন সময় 0.25 হইতে পারে, হ্যাঁ কোন সময় 0.15 হইতে পারে, এটা ডিপেন্ড করে। তো আমি আপাতত 0.3 ধরে কাজটা করতেছি। আমি অবশ্যই এখানে মেনশন করে দিচ্ছি যে এটা আপনার প্রজেক্ট অনুযায়ী স্টাডি এরিয়া অনুযায়ী চেঞ্জ হবে। গেল। এখন এই যে নো ভেজিটেশন চেঞ্জ করছি, এটা আসলে কি টেম্পোরারি ভাবে জাস্ট কালার চেঞ্জ করা, আমি ক্লাসিফাই চেঞ্জ করছি, মূল ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র টেম্পোরারি এই জিনিসটা সিম্বলজি চেঞ্জ হয়েছে, দেখাটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এখন আমার যদি অ্যাফোরেস্টেশন ডিফরেন্সিয়েশন ম্যাপ তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভাবে এনডিভিআই ক্লাসিফাই করে নেওয়ার পর আমার দুটো কাজ করতে হবে, সেটা কি রিক্লাসিফাই মানে এটা যেটা দেখতেছি এগুলো হচ্ছে টেম্পোরারি চেঞ্জ হয়েছে। আমি যদি পার্মানেন্টলি এটার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাই, যে দুইটা ক্লাসে ভাগ হবে, নো ভেজিটেশন ভেজিটেশন এরকম দুইটা ক্লাস থাকবে শুধু, সেটা যদি পার্মানেন্টলি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি রিক্লাসিফাই নামে একটা টুল আছে, ওই টুলটা দিয়ে কাজটা করব। এটা টেম্পোরারি, আমি পার্মানেন্ট করতেছি, হ্যাঁ। সো আমরা জিও প্রসেসিং এ যাচ্ছি, এখানে একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে রিক্লাসিফাই, ঠিক আছে? রিক্লাসিফাই স্পেশালিস্ট এটা। সেখানে ইনপুট রাস্টার ফার্স্টে 2014 দেন বা 24 দেন, কোনো একটা করে আমরা কিন্তু এগুলো রিপিট করতে হবে, 2014 জন্য করবো, 2024 জন্য করবো। আচ্ছা, তো দেখেন 2014 দিলাম, তো ভ্যালু কাউন্ট করতেছে কোনটা, এটা মাইনাস এত থেকে এনডিভি ভ্যালু এটা 0.3, এইটুকু পোর্শন হচ্ছে কি নো ভেজিটেশন। সো নো ভেজিটেশন হইলে এর রেঞ্জের পূর্বে এখন কি দিবে, একটা নতুন পূর্ণ সংখ্যা দিচ্ছে, সেটা কত 1। আবার সেম, আবার দেখেন 0.3 এর পর থেকে এই ভ্যালু পর্যন্ত এনডিভি ভ্যালু, এই রেঞ্জে যেগুলো থাকে সেগুলোকে আমরা হচ্ছে ভেজিটেশন ধরছি, তাহলে এই রেঞ্জের পরিবর্তে এখন কি একটা ভ্যালু দিবে, সেটা হচ্ছে 2। তাহলে এখন আমরা বুঝবো পার্মানেন্টলি আমি রেঞ্জ থেকে কি একটা ভ্যালু নিয়ে যাচ্ছি পূর্ণ সংখ্যা 1 এবং 2, 1 মানে হচ্ছে নো ভেজিটেশন, 2 মানে হচ্ছে ভেজিটেশন, জাস্ট এইটুকু মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা গেল। তো যাওয়ার পর আমি এটা একটা নাম দিয়ে দিই রিক্লাস, আমি দিলাম এটা কত, এটা হচ্ছে 2014 সাল, তাহলে রিক্লাস 2014 দিলাম। সো এখন আমার কি 1 মানে বুঝবো আমি নো ভেজিটেশন, আর 2 মানে বুঝবো হচ্ছে ভেজিটেশন, ঠিক আছে? আচ্ছা, এবং এই রিক্লাসিফাই করার আরেকটা কারণ আছে, কারণ আমরা যখন হচ্ছে একটু এর পরবর্তী যে টুলগুলো ইউজ করব, সেই টুলগুলো আসলে যে ইনপুট হিসেবে কোনো রেঞ্জ নেয় না, দশমিক ভ্যালু নেয় না, সে হচ্ছে পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নেয়, এই জন্য আমাকে এই রিক্লাসটা মাস্টলি করতে হয়। আচ্ছা, তো আমার 14 এর পার্টটা শেষ, 14 এর পোর্শনটুকু হচ্ছে আমরা করে ফেলতে পারছি। এবার 24 এটা করি। সো 24 এরটা করি, 24 এরটা এই যে 24, তারপর এখন সেম, এই যে প্রথমটা এই 0.3 পর্যন্ত ভ্যালুটাকে কি হবে 1 ধরছে, 1 মানে কি নো ভেজিটেশন। এবার এখানে যে রেঞ্জটা আছে 0.3 থেকে এনডিভি ভ্যালু এত, এটাকে আমরা ভেজিটেশন ধরছি, এইটার নতুন একটা ভ্যালু দিয়ে দিচ্ছে রেঞ্জের পরিবর্তে, সেটা কি 2 মানে এখন আমরা বুঝবো ভেজিটেশন। ওকে, সেম আমরা হচ্ছে এখানে আউটপুট নেমটা জাস্ট চেঞ্জ করে দিব, সেম থাকলে নিবে না, সেখানে 2024 রিক্লাস 2024 দিলে সবগুলো সেম। ওকে, জাস্ট আমি এখানে রান দিয়ে দিই। আমাদের রিক্লাসিফিকেশন হয়ে গেছে, আমি এটাকে সেভ করতেছি। ওকে, সো রিক্লাসিফিকেশন যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ কি, আমরা তো অ্যাফোরেস্টেশন ডিফারেন্স ম্যাপ তৈরি করব, ঠিক আছে? আমরা অনেকটুকু কাজ চলে আসছি। এখন আমাদেরকে থার্ড স্টেপে যেটা করতে হবে, এনডিভি বের করলাম, দুইটা ক্লাসে ভাগ করলাম, এবার হচ্ছে রেঞ্জ গুলাকে দশমিক থেকে আমার হচ্ছে রেঞ্জ পুরো অংশটুকু থেকে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য আমি রিক্লাস টুলটা ইউজ করলাম। ভালো কথা, রিক্লাসের পর আপনাকে যেই টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাস্টার টু পলিগন, মানে এগুলো হচ্ছে রাস্টার ইমেজ, এই রাস্টার ইমেজ থেকে আপনাকে পলিগনে কনভার্ট করতে হবে। অ্যাফোরেস্টেশন ডিফারেন্স করতে গেলে আমাকে এই স্টেপটা পার করতে হয়। তো আমরা রিক্লাসের পর যে স্টেপটা আমাদের আসবে সেটা হচ্ছে রাস্টার টু পলিগন, মানে রাস্টার ইমেজকে পলিগনে কনভার্ট করে ফেলা। আচ্ছা, তো এখানে একটা টুল পাবো রাস্টার টু পলিগন, রাস্টার টু পলিগন কনভার্সন।
আচ্ছা, তো রাস্টারটা পলিগন এখন আমরা সেম টু সেম ভাবে 2014 জন্য করবো, 24 জন্য করবো। তাহলে দেখেন ইনপুট রাস্টার টু পলিগন, এখন হচ্ছে আমরা পলিগনে কনভার্ট করছি রাস্টার ইমেজ থেকে। তো মনে করেন আমরা ফার্স্টে 14 দিচ্ছি, 14 দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা রাস্টারটা পলিগন করতেছি। ওকে, আমরা এটা নাম দিই পলিগন, এটি কি 14, তাহলে হচ্ছে 14 নাম দিই 2014, জাস্ট এটুকু দিয়ে আপনি নাম দিবেন। তাহলে আপনার এই রাস্টার ইমেজটা কিসে কনভার্ট হবে, আপনার পলিগনে কনভার্ট হয়ে যাবে। তো একটু সময় নিবে এটা। এই যে আমাদের পলিগনে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা সেম কাজ 2024 জন্য করবো। দেখেন কাজগুলো কিন্তু একটু রিপিটেড করতে হয়। সো একসাথে জন্য যেটা দিয়েছেন আরেকটার জন্য সেম ভাবে নিতে হবে। আমি এটাও 24 জন্য করে ফেলতেছি। এখন আমাদের পলিগনে কিন্তু কনভার্ট করা শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমাদের ফার্স্ট কাজ ছিল এনডিবিআই, দেন করলাম, এরপর হচ্ছে রিক্লাসিফাই করলাম, তারপর হচ্ছে আমরা রাস্টার টু পলিগন যেটা সেটা আমরা 3rd নাম্বার স্টেপে করে ফেলছি। এবার 4th নাম্বার স্টেপে যেতে হবে। 4th নাম্বার স্টেপটা কি সেটা একটু আসেন, আমি বাকি লেয়ার গুলো একটু মিনিমাইজ করে রাখতেছি আপাতত। এই যে এই পাশটাতে ক্লিক করলে এগুলো হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। আমি এই লেয়ার গুলো আপাতত আনচেক করে রাখি। ওকে, দেখেন এখন পলিগন 2014 এইটাতে আমরা একটু যাই, রাইট ক্লিক করি, অ্যাট্রিবিউট টেবিলে যাব। খেয়াল করেন মনে আছে যে আমরা রিক্লাস দিয়ে একটা পোর্শন সেট করছিলাম যে নো ভেজিটেশন হলে সেখানে 1 দিবে, ভেজিটেশন হলে সেই ভ্যালুটা হচ্ছে 2 ধরবে। হ্যাঁ, ওই বিষয়টা এই পলিগনের মধ্যে পাবেন। 14 সালে দেখেন পলিগনে গ্রিড কোড যেটা সেই জায়গার মধ্যে আপনি হচ্ছে ওই 1 2টা পাবেন। এখানে 1 মানে বুঝবেন নো ভেজিটেশন, এই পলিগনটা কি নো ভেজিটেশন, আর 2 মানে বুঝবেন এটা হচ্ছে ভেজিটেশন। তাহলে দেখেন এই গ্রিড কোডের মধ্যে অনেকগুলা প্রায় 88,219টা রো আছে। সো আমার এই অ্যাফোরেস্টেশন ডিফারেন্স ম্যাপ তৈরি করতে হলে আসলে বেসিক্যালি আমার দুইটা পোর্শন লাগে, একটা হচ্ছে নো ভেজিটেশন আর একটা হচ্ছে ভেজিটেশন, দুইটা পোর্শন। তাহলে এতগুলো রো দিয়ে তো আমার কাজ নাই, এগুলো কিন্তু রিপিটেড। এই যে 1 আর 2 ছাড়া আর কিছু নেই এখানে, কতগুলো 1 আছে কতগুলো 2 আছে। সো এত ভাগ অংশ আমার প্রয়োজন নেই। আমি বেসিক্যালি যেটা দরকার হবে পলিগনে কনভার্ট করলে আসলে এরকম ছোট ছোট পলিগন অনেকগুলো তৈরি হয়ে যায় অটোমেটিক। আমার দরকার আসলে দুটো, কি কি নো ভেজিটেশন এবং ভেজিটেশন, মানে 1 থাকবে একটা রো, 2 থাকবে একটা রো। তাহলে দেখেন আমি যখন কোনো একটা কলাম এরকম রিপিটেড কোনো কিছু আমি কি বলবো মানে হচ্ছে অনেকগুলো মিলে একটা করে ফেলবো, রিপিট যতগুলো আছে সবগুলোকে মিলে একটাতে কনভার্ট করে ফেলবো, তখন যে টুলটাতে আমাদের এই কাজটা করতে হয় সেটাকে আমরা বলেছি ডিজলভ টুল। কি করবো এই গ্রিড কোডের মধ্যে বেসিক্যালি 1 2 দিয়ে কি বোঝাচ্ছে, 1 মানে হচ্ছে নো ভেজিটেশন যেটা আমরা রিক্লাস দিয়ে করছিলাম, 2 মানে হচ্ছে ভেজিটেশন। তো এগুলা অনেক রিপিট আছে, 1 অনেকগুলো, 2 অনেকগুলো, 2 1 2 ছাড়া কিছু নেই গ্রিড কোডের মধ্যে। গ্রিড কোড হচ্ছে কলাম নেই। আচ্ছা, তো এই এতগুলো 1 এতগুলো 2 তো আমার নিয়ে কাজ নেই। আমার যেহেতু অ্যাফোরেস্টেশন ডিফারেন্স ম্যাপ তৈরি করবো অবশ্যই আমাকে দুইটা কলামে নিয়ে আসতে হবে, দুইটা রোতে, একটা নো ভেজিটেশনের রো, একটা হচ্ছে ভেজিটেশনের রো। তাহলে যখন আমি কোনো একটা কলাম রিপিটেড কোনো কিছু আমি বাদ দিয়ে একটাতে নিয়ে আসবো, হ্যাঁ রিপিট গুলো সবগুলো মিলে একটা হয়ে যাবে আসলে। তাহলে এই ধরনের কাজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজলভ টুল ইউজ করতে হবে। তাহলে আমরা 2014 জন্য করবো, 2024 জন্য করবো। 24 দেখেন সেম গ্রিড কোডে অনেকগুলো রো আছে, এই যে গ্রিড কোডে এই যে অনেকগুলো, এখানে হচ্ছে 72,000 এতগুলা। সো এই রিপিট গুলো আমি বাদ দিয়ে শুধুমাত্র দুইটা কলামে দুইটা রোতে নিয়ে আসবো। আচ্ছা আসেন, এই কাজটা আপনাকে অ্যাফোরেস্টেশন ডিফারেন্স করতে গেলে অবশ্যই করতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা যে টুলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিজলভ টুল। এবং কোন কলামটা, গ্রিড কোড কলামটা। আচ্ছা মাথায় রাখেন। তো এখানে ইনপুট ফিচার ফার্স্ট আমি 14টা দিই, এই যে 14 দিলাম, 14 পলিগন ডিজলভ। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই যে মনে আছে যে আমি কোন কলামটা ডিজলভ করব, গ্রিড কোড কলামটা ছিল। তাহলে এখানে ডিজলভ ফিল্ড মানে হচ্ছে এখানে বেসিক্যালি কলাম বলতে হচ্ছে ফিল্ড বুঝায়, হ্যাঁ কলামের নামগুলোকে ফিল্ড বলা হয়। তো এখানে ডিজলভ ফিল্ড বলতে কোন কলামটা আমি বেসিক্যালি ডিজলভ করতে চাচ্ছি, মানে অনেকগুলো 2 অনেকগুলো 1 ছিল, সেগুলোকে মিলে আমি যেগুলো রিপিটেটিভ সেগুলোকে মিলে একটাতে কনভার্ট করে ফেলবো। সো এই জন্য আমার যে কলামটা যেহেতু গ্রিড কোড, ওই কলামটাকে আমি এখানে সেট করবো ডিজলভ ফিল্ডের মধ্যে। বাদ বাকি সকল সেম থাকুক, জাস্ট আমি এখানে রান দিয়ে দিই। তাহলে 2014 যেটা সেটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে। এখন দেখবেন শুধুমাত্র দুইটা রো চলে আসবে, একটা 1 একটা হচ্ছে 2। 1 মানে এখানে বুঝবো নো ভেজিটেশন, 2 মানে এখানে বুঝবো ভেজিটেশন। এই যে খেয়াল করে দেখেন 2014। এবার 2014 এর আমি ডিজলভে যাই, এখানে অ্যাট্রিবিউট টেবিলে যাই। এবার খেয়াল করেন তো যে দুইটা রো আসছে কিনা, এই যে দেখেন যতগুলো 1 ছিল সবগুলো মিলে একটাতে ঢুকে গেছে।
একটাতে কনভার্ট হয়ে গেছে, সবগুলো এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। আবার যতগুলো টু ছিল ভেজিটেশন ছিল সবগুলো পলিগন মিলে একটাতে চলে আসছে। সেম টু সেম কাজ আমি এবার 2024-এর জন্য একবার করবো। তো ডিজলভ করি, এখানে হচ্ছে 24 24 24, এইটা 24, এটাকে হচ্ছে নামটা একটু চেঞ্জ করে দিই, 24 দিলাম। ডিজলভ ফিল গ্রিড কোড এটা থাকবে, জাস্ট আমি রাত দিব, আর কিছু। সো চলে আসছে। এবার দেখেন 24 আসছে কিনা একটু চেক করে নেবেন, অবশ্যই দুইটা রো আসছে কিনা। চলে আসছে, দুইটা রো চলে আসছে। আচ্ছা, তো এবার 14-তে আবার যাই। এখন এখানে কিছু কাজ করতে হবে, কাজ আমাদের প্রায় শেষের দিকে, খুব আহামরি কঠিন কিছু না, জাস্ট স্টেপ গুলো ফলো করলে হবে। এখন দেখেন এই যে ডিজলভ আমি যে 14টা ওপেন করলাম, এখানে আমি দুইটা কলাম তৈরি করব। একটা হচ্ছে আমার টেক্সট আকারে থাকবে, লেখা থাকবে যে 1 মানে নো ভেজিটেশন, 2 মানে ভেজিটেশন, এই কথাটা লেখা থাকবে। আর একটাতে আমি এই 2014-এর মধ্যে নো ভেজিটেশন কতটুকু এরিয়া এবং 2 মানে হচ্ছে ভেজিটেশন কতটুকু এরিয়া সেটা বের করবো। তাহলে আমি 14-এর জন্য করবো, 24-এর জন্য করবো, যে দুইটা কলাম এক্সট্রা তৈরি করবো। একটাতে নো ভেজিটেশন ভেজিটেশন এই কথাটা লেখা থাকবে, আরেকটাতে তাদের এরিয়া ক্যালকুলেশন হবে। তাহলে আসেন স্টেপ বাই স্টেপ করি। তো 2014-এর মধ্যে আগে আমরা একটা নাম দিয়ে দিই, এটা যেহেতু টেক্সট লেখা থাকবে, নো ভেজিটেশন ভেজিটেশন লেখা থাকবে। সো মনে করেন আমি হচ্ছে বলে দিচ্ছি, এখানে আমি যে কোনো একটা ইয়া দিই, যে ইয়ার 2014 স্ট্যাটাস। স্ট্যাটাস মানে ভেজিটেশন নো ভেজিটেশন এভাবে বলতে স্যার, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, অ্যাজ এ উইশ, কোনো সমস্যা নেই। তো এখানে এটা হবে টেক্সট, আমি লেখাটা লিখবো, জাস্ট টেক্সট লেখার পর এখানে কোনো কিছু নাই, জাস্ট আপনি এখানে সেভ করবেন। সেভ করার পর দেখেন আগের কলাম মানে অ্যাট্রিবিউট হলে এখানে চলে আসবে। তো এই জায়গার মধ্যে 1 মানে কি, গ্রিড কোড 1 মানে হচ্ছে ওই যে রিড ক্লাস করছিলাম, 1 মানে হচ্ছে নো ভেজিটেশন, তাহলে আমি এখানে নো ভেজিটেশন এই কথাটা লিখলাম। দেন 2 মানে কি, 2 মানে হচ্ছে ভেজিটেশন, আমরা এখানে এই কথাটা লিখলাম, ভেজিটেশন। আচ্ছা শাহরিয়ার ভাই, আমরা কোয়েশ্চেন আনসার একটু পরে দিচ্ছি, 2টা মিনিট জাস্ট। তো দেখেন আমরা 1 মানে কি বলছিলাম, 1 মানে হচ্ছে নো ভেজিটেশন, তাহলে এখানে কথাটা লিখে দিছি। 2 মানে কি, 2 মানে হচ্ছে ভেজিটেশন, তাহলে এখানে বসে দিলাম। এই 1 2 আসছে থেকে ওই রিক্লাস যে করছিলাম সেখান থেকে গেল। তারপরে এবার আরেকটা কলাম আমরা তৈরি করব। হ্যাঁ, এইটাকে হচ্ছে অবশ্যই সেভ করতে হবে, এই যে সেভ করবেন, সেভ করলে বেসিক্যালি হচ্ছে আপনি এই অ্যাড এর অপশনটা খুঁজে পাবেন। তো সেভ করলাম, সেভ করার পর আমি এখানে নতুন আরেকটা কলাম তৈরি করি, সেখানে হচ্ছে এরিয়া ক্যালকুলেশন থাকবে। তো আমি এখানে লিখবো যে এরিয়া 2000, এটা কত, 2014, 2014 এরিয়া 2014 লিখলাম। এটা যেহেতু ক্যালকুলেশন হবে দশমিক, তাহলে আমি এখানে ডাবল ইউজ করলাম। আমি নিউমেরিক মানে দশমিকের পর হচ্ছে রাউন্ডিং 2 করার জন্য নিউমেরিক রাউন্ডিং হিসেবে 2 দিলাম, দেন হচ্ছে ওকে, অ্যাজ আগের মতোই সেভ করবো অবশ্যই। সেভ করার পর পাশের কলামটাতে যাই, এই এখানে এরিয়া ক্যালকুলেশন হবে। তো আমাদের মনে আছে যে এই সবগুলো কিন্তু বিউটি মানে প্রজেক্টের সিরিজে কনভার্ট করা সবগুলাই, তাহলে সেই ক্ষেত্রে কোনো না কোনো ইস্যু নাই। আমরা জাস্ট সিম্পলি ভাবে এখানে রাইট ক্লিক করবো, ক্যালকুলেট জিওমেট্রি দিব, তাহলে আমি যে কোনো ইউনিটে এরিয়া ক্যালকুলেশন করতে পারবো। এখানে প্রপার্টি দেন, প্রপার্টিতে হচ্ছে এরিয়া হবে আপনার, এরিয়া ইউনিট হবে স্কয়ার কিলোমিটার হতে পারে, হেক্টর হতে পারে, আপনি যেটাতে সুবিধা দেন। তো আমি আপাতত স্কয়ার কিলোমিটার দিচ্ছি এবং সিআরএসটা হচ্ছে বিটিএম হবে। আপনি যে কোনো একটা থেকে সেট করে দিলে বিটিএম অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে আমরা ওকে দিলাম। ওকে, তো আমাদের 2014 সালে নো ভেজিটেশন এরিয়া ছিল এত স্কয়ার কিলোমিটার, ভেজিটেশন এরিয়া ছিল এত স্কয়ার কিলোমিটার। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু আমার কিসের বেসিসে হচ্ছে, ওই যে মনে আছে আমি ক্লাসিফাই করছিলাম, আমি ভ্যালুটা কত ধরছে সেটার উপর বেসিস করে এই এরিয়াটা ডিফারেন্ট হবে। আমি যদি 0. কথা আমার ব্রেক ভ্যালু যদি আমি 0.2 ধরতাম, তাহলে স্বাভাবিক আমার নো ভেজিটেশন এরিয়া আর একটু কম হইতো, ভেজিটেশন এরিয়া আর একটু বেশি হইতো, ঠিক না? আচ্ছা, তো এইভাবে করে আপনি যত ভ্যালু ধরছেন সেটার উপর বেসিস করে কিন্তু এরিয়াটা ক্যালকুলেশন হবে। আচ্ছা, এই জন্য আপনি কত ভ্যালু ধরছেন সেটা অবশ্যই রিপোর্টে উল্লেখ করা লাগে। আচ্ছা, তো এখন আমাদের এরিয়া ক্যালকুলেশন করা শেষ, ঠিক আছে, আমাদের এরিয়া ক্যালকুলেশন করা শেষ। সো এই যে নামগুলা, এই যে এরিয়াগুলা, এখানে আমি দেখতেছি ভালো কথা, কিন্তু আমি যদি চাই
এই যে শেপ ফাইলটা পরবর্তী আমরা ইউজ করবো, এবং ওই শেপ ফাইলে পার্মানেন্টলি ভাবে এই কলামগুলো নতুন যেগুলো আপডেট করছি সেগুলো হচ্ছে পার্মানেন্টলি থাকবে। এই কাজটা যদি করতে হয়, আপনি যেটা এক্সট্রা কাজ করবেন সেটা হচ্ছে যে লেয়ার নিয়ে কাজ করছেন না, এটাকে রাইট ক্লিক করবেন, ডাটাতে যাবেন, এক্সপোর্ট ফিচারে যাবেন। কেন? পার্মানেন্টলি সেভ করে নেওয়ার জন্য, যাতে ওই শেপ ফাইলের সাথে এক্সট্রা যে দুইটা কলাম আমি অ্যাড করছি সেটা যাতে ফিক্সড ভাবে থাকে। ঠিক আছে, এটা পার্মানেন্টলি সেভ করে নেওয়ার জন্য বেসিক্যালি আমরা দিচ্ছি। আচ্ছা, তো জাস্ট হচ্ছে আমি এটাকে আলাদাভাবে সেভ করে দিচ্ছি, লেয়ার অ্যাড করার প্রয়োজন নেই। এটা অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট যেটা অ্যাড করেছি এটা করার দরকার নেই, জাস্ট আমি পার্মানেন্টলি সেভ করেছি, পরবর্তীতে আমার প্রয়োজন হয় সেটার ক্ষেত্রে আমি ইউজ করবো। তো দেখেন 2014টা আমাদের করা শেষ, দুইটা কলাম রেডি করা, তাহলে 2024-এর জন্য সেম ভাবে করতে হবে। এই যে তো 2024-এ যাই, সেম একদম সেম টু সেম ভাবে আমি এই কাজটা করবো। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, এখানে দুইটা কলাম অ্যাড করব। একটা ছিল কি, একটা হচ্ছে টেক্সট আকার থাকবে, তাহলে ইয়ার হচ্ছে 2024, আর এটা হচ্ছে স্ট্যাটাস। এটা হবে টেক্সট আগেরটার মতো। এটা সেভ করব, সেভ করা অবশ্যই আগের কলামে যাব, এখানে নাম লিখে দিই। প্রথমটা হবে নো ভ্যালিডেশন, যেহেতু গ্রিড কোড 1 মানে হচ্ছে এখানে নো ভ্যালিডেশন, আর গ্রিড কোড 2 মানে হচ্ছে এখানে ভ্যালিডেশন। সেটাকে আমরা সেভ করি, নো ভ্যালিডেশন করলাম। এবার আরেকটা কলাম তৈরি করব, কি সেটা হচ্ছে আমার 2024, হ্যাঁ, তাহলে এরিয়া 2024। এখান থেকে দিব হচ্ছে আমরা ডাবল, এখান থেকে নিউমেরিক ফরম্যাট থেকে আমরা হচ্ছে চুজ করব নিউমেরিক, দেন রাউন্ডিং 2.2, জাস্ট আমি সেভ করব। তো সেম টু সেম ভাবে আমরা এরিয়া ক্যালকুলেশন করার জন্য যাচ্ছি, দিলাম, রাইট ক্লিক করলাম, ক্যালকুলেটর জিওমেট্রি দিলাম। যেহেতু আগেরটা স্কয়ার কিলোমিটার দিচ্ছেন, এটাও কিন্তু স্কয়ার কিলোমিটার দিতে হবে, একটা হেক্টর একটা স্কয়ার কিলোমিটার এরকম কিন্তু হয় না, এভাবে দেওয়া যাবে না, অবশ্যই আপনার ইউনিটটা সেম রাখতে হবে। সিআরএস দিলাম, দেন হচ্ছে আমরা এখানে ওকে ইউজ করব, তো একটু সময় দিবে। তো আমাদের 2024-এর জন্য নো ভেজিটেশন এরিয়া হচ্ছে এত স্কয়ার কিলোমিটার, ভেজিটেশন এরিয়া হচ্ছে এত স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা গেল। সেম টু সেম ভাবে আপনি যদি চান যে এই যে এখানে অ্যাট্রিবিউটেবল দুইটা কলাম আমি অ্যাড করছি 24-এর জন্য, সেটা যদি পার্মানেন্টলি সেভ করে রাখতে চান একটা শেপ ফাইল আকারে, অবশ্যই এই কাজটা মাস্ট করবেন। এই কাজটা না করলে পার্মানেন্টলি কিন্তু সেভ হয় না। ওটা যেটা দেখায় সেটা হচ্ছে কিন্তু আমাদের কি বলবো টেম্পোরারি ভাবে শো করে। আপনি যতক্ষণ প্রজেক্ট ওপেন করছেন ততক্ষণ ওই শেপ ফাইল যদি অন্য কাউকে পাঠান, সে কিন্তু আপনার ওই নতুন অ্যাড করা কলামগুলো দেখতে পাবে না, এটা একটু মাথায় রাখবেন। এগুলো আমার দরকার নেই, জাস্ট এই দুটো নিয়ে আমার কাজ পেয়েছে। তো এখন খেয়াল করেন 2014 এবং 2024-এর মধ্যে আমি দুইটা কলাম অ্যাড করছি, ঠিক না? একটা হচ্ছে নাম, নো ভেজিটেশন, আর একটা কি এরিয়া, হ্যাঁ, দুইটার জন্য আলাদাভাবে করলাম। এখন আমরা যে কাজটা করবো অ্যাপ্রোচেশন ডিপ্রেশন ম্যাপ তৈরি করার ক্ষেত্রে আমাদের সিঙ্গেল একটা ম্যাপের মধ্যে নিয়ে আসতে হয়, সিঙ্গেল একটা ম্যাপ থাকে। এই দুইটা কলামের বা দুইটা লেয়ারের যে ইনফরমেশন, 2014-এর ইনফরমেশন এখানে আছে, 2024-এর ইনফরমেশন এখানে আছে, কিন্তু আমরা অ্যাপ্রোচেশন ডিপ্রেশন ম্যাপ তৈরি করতে গেলে আমরা কি করতে হবে, এই যে সেম একটা ম্যাপে বা একটা লেয়ারের মধ্যে দুইটার ইনফরমেশন নিয়ে আসতে হবে। সো যখন দুইটা শেপ ফাইলের ইনফরমেশন মানে অ্যাট্রিবিউটেবল ইনফরমেশন আমি একটা ম্যাপের মধ্যে নিয়ে আসবো, একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবো, তখন যে টুলটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে ইন্টারসেক্ট। এখন আমরা কি করতেছি 2014 এবং 2024 এই দুইটা লেয়ারে যে আলাদা আলাদা ইনফরমেশন গুলো ছিল, 2024-এর জন্য এরিয়া, 2014-এর জন্য এরিয়া, এই ধরনের যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমরা এখন একটা লেয়ারে নিয়ে আসবো অ্যাট্রিবিউটেবল। খেয়াল করে দেখেন, তো আমরা এটাকে একটা নাম দেই, মনে করেন চেঞ্জ নামে একটা নাম দিচ্ছি, বাকি সকল সেম থাকবে, জাস্ট এইটুকু দেওয়ার পর আপনি রান দিন, তাহলে আমার একটা লেয়ারের মধ্যে বা একটা ম্যাপের মধ্যে দেখবেন যে দুইটার ইনফরমেশন চলে আসবে। একটু সময় নিচ্ছে, আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই টাস্কগুলো হয়তো দেখতে একটু কঠিন মনে হতে পারে বা লেন্দি মনে হতে পারে, যেহেতু আমি আসলে বলে বলে করাচ্ছি। তো যখন আপনাদের প্র্যাকটিস করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে বা ভিডিও অন করে অবশ্যই আপনি সেম ভাবে ট্রাই করবেন। একবার করে ফেলার পর দেখবেন নেক্সট টাইম আপনি যখন করতে যাবেন খুব সোজা, খুব আহামরি কঠিন কিছু। সো খেয়াল, আমি লেয়ারগুলো একটু অফ করে দিই,
এগুলো আমাদের লাগতেছে না। খেয়াল করেন আমি যখন চেঞ্জ লেয়ার নতুন যেটা আসছে সেখানে কি পাবো বলছি 24 এবং 14 দুইটার ইনফরমেশন একসাথে পাবো আমি ওই লেয়ারের মধ্যে। তাহলে চেঞ্জ আমি অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। এবার খেয়াল করেন আমি এগুলো একটু মিনিমাইজ করে দিই। দেখেন তো এই যে 2014 এরিয়া, 2024 এর এরিয়া, ঠিক না? চলে আসছে। তো এই কাজটা অবশ্যই আমাকে করতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যেহেতু হচ্ছে এফরেস্টেশন করবো, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা লেয়ারের মধ্যে দুটো ইনফরমেশন নিয়ে আসতে হয়। আচ্ছা, তো এইটুকু আনার পর হ্যাঁ এখন 14-24 একসাথে চলে আসছে একটা অ্যাট্রিবিউট টেবিলে। এবার কি করবো? এবার একটা কাজ করি, এখানেও সেম টু সেম ভাবে আপনার দুটো কলাম তৈরি করতে হবে। এফরেস্টেশন যে ম্যাপ তৈরি করবেন, তাহলে এখানেও দুইটা জিনিস তৈরি করতে হবে। একটা হচ্ছে চেঞ্জ নামে একটা নাম মানে টেক্সট তৈরি করেন, যেখানে লেখা থাকবে নো ভেজিটেশন থেকে ভেজিটেশন এই ধরনের নাম লেখা থাকবে, এটা হচ্ছে টেক্সট। সেভ করতেছি। তো এখানে আসলে আমি কি দেখাতে চাচ্ছি, এখানে আসলে টেক্সট লেখা থাকবে কি 2014 মনে করেন যেসব জায়গায় নো ভেজিটেশন ছিল মানে ভেজিটেশন ছিল না, 2024 ভেজিটেশন নাই, এই ধরনের বিষয়গুলা আমরা একটা কলাম রাখতেছি মানে একটা রোতে রাখতেছি। তাহলে কি বুঝাবে 2014 যেখানে নো ভেজিটেশন ছিল 24 সেখানে নো ভেজিটেশন, তাহলে এটা একটা কলাম। এরপর 2014 নো ভেজিটেশন ছিল সেখানে 2024 এসে ভেজিটেশন হয়েছে, এরকম সংখ্যক কতটুকু এরিয়া আছে সেটা বের করবো। এই জন্য আমরা এটা তাহলে আগে নো ভেজিটেশন ছিল এখন ভেজিটেশন হয়েছে, এটাকে আমরা বলবো এফরেস্টেশন অথবা রিফরেস্টেশন। আচ্ছা, থার্ড নাম্বার ভেজিটেশন টু নো ভেজিটেশন মানে হচ্ছে আগে ভেজিটেশন ছিল 2014 সালে, 2024 এসেছে সেটা নো ভেজিটেশন হয়ে গেছে। তার মানে কি আগে গাছপালা ছিল এখন নাই, তাহলে ওই ধরনের বিষয়টাকে আমরা বলি ডিফরেস্টেশন। আচ্ছা, লাস্ট আগে ভেজিটেশন ছিল 2024 সালে, সরি 14 সালে, 2024 এসে ভেজিটেশন আছে। সো এইটার জন্য আরেকটা রো হবে। বেসিক্যালি এরকম চারটা ভাগে ভাগ করতে হয়। তো আমরা এই টেক্সটের মধ্যে বেসিক্যালি ওই কথাগুলোই লিখবো, নো ভেজিটেশন থেকে ভেজিটেশন, ভেজিটেশন থেকে নো ভেজিটেশন, এই ধরনের কথাগুলো বেসিক্যালি লিখবো। এখানে যারা ছিল এই যে নো ভেজিটেশন থেকে ভেজিটেশন হবে এখানে, নো ভেজিটেশন থেকে ভেজিটেশন হবে এখানে, ভেজিটেশন থেকে নো ভেজিটেশন হবে এখানে, আবার ভেজিটেশন টু ভেজিটেশন হবে এখানে। তো দেখেন কিভাবে লিখতে পারি, এটা ম্যানুয়ালি লেখা যায় অথবা আমি ফিল্ড ক্যালকুলেটর ইউজ করতে পারি। এই যে ক্যালকুলেট ফিল্ড। তো দেখেন আমি কি কি দিব, এই যে স্ট্যাটাস এই কলামটা 2014 এবং 24 স্ট্যাটাস এই কলামটা। আচ্ছা, তো কিভাবে দিতে হবে, এই যে 14 স্ট্যাটাস ডাবল ক্লিক করি, এই যে এখানে প্লাস আইকন দিই মানে কোনো চ্যাট করতে হলে প্লাস দিতে হয়। এরপর আমি কোটেশন দিয়ে একটু স্পেস দিয়ে আমি এখানে টু লিখবো যাতে দুইটার মাঝখানে টু ওয়ার্ডটা থাকে। দেন আবার আমি প্লাস সাইন দিলাম। এরপর আমি এই যে 24 স্ট্যাটাস যেটা সেটা দিব। তাহলে এখানে সুবিধা কি খেয়াল করুন, যখন এটা দিব তখন লেখাটা এরকম চলে আসবে, নো ভেজিটেশন টু ভেজিটেশন, নো ভেজিটেশন। এই যে এখানে যা ছিল সেটা একসাথে লিখে দিছে। আবার আগে নো ভেজিটেশন ছিল এখন ভেজিটেশন হয়েছে, এই যে এই লেখাটা এখানে লিখে দিছে। আবার দেখেন ভেজিটেশন থেকে নো ভেজিটেশন হয়েছে, যেটা আমি 14 থেকে 24 আসতেছি, তাহলে ভেজিটেশন থেকে নো ভেজিটেশন হয়েছে। আবার লাস্টে ভেজিটেশন টু ভেজিটেশন হয়েছে মানে আগে ভেজিটেশন ছিল এখন ভেজিটেশন হয়েছে। তাহলে এটা হচ্ছে এই কলাম। তো এইভাবে টোটাল 4টা রো আমরা তৈরি করছি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি করতে হবে। আচ্ছা, করলাম। দেন এবার কি বের করতে হবে, এবার হচ্ছে ওই যে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশনের কথা বলছি না, এটা অ্যাফরেস্টেশন এটা ডিফরেস্টেশন। তো ওইটার জন্য এরিয়া ক্যালকুলেশন করতে হবে মাস্ট। তো আমরা একটা কাজ করি যে এখানে নাম দিই এরিয়া চেঞ্জ, এটা হবে আমাদের এরিয়া ক্যালকুলেশন। তাহলে সেক্ষেত্রে আমি ডাবল ইউজ করতেছি, নিউমেরিক দিচ্ছি, নিউমেরিক থেকে হচ্ছে আমার নিউমেরিক 0.2 ঘর। ওকে, সো এটা আমি সেভ করতেছি। এবার একটা দারুণ জিনিস দেখাবো, এটা আপনি হয়তোবা অনলাইনে অনেক ধরনের টিউটোরিয়াল বা এর আগে হয়তোবা দেখে থাকতে পারেন, কিন্তু এই বিষয়টা এক্সপ্লেইন করা হয় না, যার কারণে হচ্ছে অনেকের জন্য আসলে নলেজটা ভাষা ভাষা থাকে। হ্যাঁ, খুব একটা মানে বিষয়টা বুঝে না। তো ওই জিনিসটা আমরা আজকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝে যাব। এটা নিয়ে অনেক ডাউট থাকে। তো আগের গুলো যেহেতু স্কোয়ার কিলোমিটার, এখানে স্কোয়ার কিলোমিটার দিব। তো এখানে আমরা যে কোনো একটা এই যে বিউটিএম সেট করে দিই। আমাদের এরিয়া ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা কাজ প্রায় শেষের দিকে। সেভ করে দিচ্ছি। আচ্ছা, এবার একটা মজার বিষয়, সেটা কি, সেটা হচ্ছে অনেকে ভাবেন যে এখানে যে এরিয়া ক্যালকুলেশনটা হয়েছে এটা মনে হয় 2014 যত ছিল 2024 যত হয়েছে এরিয়া, একটা থেকে মনে হয় একটা বিয়োগ করে দেন হচ্ছে বিয়োগফলটা এখানে বসায়।
সবাই যেটা মনে করেন, হ্যাঁ, হয়তো আপনিও মনে করতে পারেন যে ভাই আপনার তো ক্যালকুলেশন ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে যখন আমরা অ্যাপ্রোক্সিমেশন ডিফারেন্স ম্যাপ তৈরি করি তখন এই যে চেঞ্জ এরিয়া যেটা, এটা কিন্তু একটা থেকে একটা বিয়োগফল হিসাব হয় না। এটা এই যে আমরা বেশ কয়েকটা প্রসেস ফলো করে আসছে না, এটা সম্পূর্ণভাবে মেশিনের মাধ্যমে হয়, সফটওয়্যারের মাধ্যমে হয়, যে চেঞ্জ আসলে কতটুকু হয়েছে সেটা কিরকম। মনে করেন 2014 সালে যেখানে ভেজিটেশন এরিয়া ছিল, মানে গাছপালা ছিল, ওই সেম এরিয়া 2024-এ এসে দেখা যাবে পুরোটা কিন্তু হয় ডিফরেস্টেশন হয়ে যায় না, আবার পুরোটা কিন্তু আবার মানে গাছপালা রয়েও যায় না। মানে আগে যেখানে 2014 সালে গাছপালা ছিল যে এরিয়াগুলোতে, এখন বর্তমানে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যেতে পারে। কিছু অংশ ভেজিটেশন আগের মতোই থাকতে পারে, আবার কিছু অংশ নো ভেজিটেশন হয়ে যেতে পারে, মানে ওখানে গাছপালা নাই করে ফেলতে পারে। তাহলে দেখেন আমার আগে 2014 সালে ভেজিটেশন ছিল, এখন সেই 2024-এ এসে সেটা যদি কিছু অংশ নো ভেজিটেশন কিছু অংশ ভেজিটেশন হয়, প্রতিটার ক্ষেত্রে যদি এই সেম কাজ চলতে থাকে, যেখানে আগে নো ভেজিটেশন ছিল সেখানে বর্তমানে নো ভেজিটেশন আছে কিছুগুলো, আবার কিছু আছে কি ভেজিটেশন হয়েছে। তো এরকম ডাইভার্স হওয়ার কারণে আমরা আসলে একটা থেকে একটা বিয়োগ করে কখনো চেঞ্জ এরিয়াটা এখানে পাই না। এখানে চেঞ্জ মানে ওটা বোঝায় না, এখানে চেঞ্জ বুঝাবে ওভারঅল 2014 থেকে 2024-এর মধ্যে ওভারঅল কতটুকু এরিয়া আগে নো ভেজিটেশন ছিল এখন নো ভেজিটেশন আছে, কতটুকু এরিয়া। সেম সেম হইতে হবে না, 2014 2024 কতটুকু এরিয়া আগে নো ভেজিটেশন ছিল এখন নো ভেজিটেশন আছে, এইরকম এরিয়াটুকুর পরিমাণটা সে দেখাবে। আবার পরেরটা কি দেখাবে, আগে নো ভেজিটেশন ছিল এখনো ভেজিটেশন হয়েছে, মানে অ্যাফরেস্টেশন হয়েছে, আগে গাছপালা ছিল না এখন গাছপালা হয়েছে, এরকম টোটাল ওভারঅল এরিয়া কতটুকু শেষে এখানে দেখাচ্ছে। সেম টু সেম ভাবে আগে মনে করেন ভেজিটেশন এরিয়া ছিল এখন নো ভেজিটেশন হয়েছে, মানে ডিফরেস্টেশন হয়েছে, এইরকম এরিয়া কতটুকু সেই জিনিসটা সেখানে দেখাচ্ছে। সেম টু সেম ভাবে আগে ভেজিটেশন ছিল এখনো ভেজিটেশন আছে, সেম সেম এরিয়া কিন্তু হইতে হবে না। আমি আবারও বলতেছি ওভারঅল হিসাবটা করেন 14 এবং 24 ভেজিটেশন এরিয়া আগে কত ছিল এখন কতটুকু হয়েছে, ওভারঅল চেঞ্জটা কত, সেই চেঞ্জটা সে হচ্ছে এখানে দেখাচ্ছে। এটা কিন্তু ভুল ক্রমে এটা ভাববেন না 14 থেকে 24 বিয়োগ করে মনে হয় এটা বসেছে, এটা কিন্তু না। আমি আবারও ক্লিয়ার করব। আচ্ছা, তো এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ক্লাস রেকর্ডটা প্র্যাকটিস করার পর অবশ্যই আমাকে জানাবেন যদি এই ধরনের কোনো ইস্যু থাকে, হ্যাঁ, যে আমি জিনিসটা হচ্ছে বুঝিনি এটা আসলে কি করে বা না করে, এই ইস্যুটা নিয়ে আমরা একটু ফার্দার অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। যদি কারো প্রবলেম থাকে অবশ্যই জানাবো। আচ্ছা, তো এইটুকু আমরা ক্যালকুলেশন করে ফেলছি, ঠিক না? আচ্ছা, তো এই যে ক্যালকুলেশন করে ফেললাম আমরা একটা আচ্ছা সরি আমার নেট চলে গেছিল। ওকে, সো যেটা বলছিলাম আমাদের এই যে কতটুকু কাজ মেজরিটি পার্সেন্ট কাজ শেষ, আমরা জাস্ট ভিজুয়ালাইজ করবো। তো ভিজুয়ালাইজ করার আগে আমি একটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে এখানে যা যা কিছু দেখতেছেন, হ্যাঁ, এখানে যা যা কিছু দেখতেছেন আপনি যে কোনো একটা কলাম সিলেক্ট করেন, দেন কন্ট্রোল এ দেন, হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে কপি দিবেন। কপি দেওয়ার পর আপনি এটা যে কোনো একটা এক্সেল ফাইলে হচ্ছে নিয়ে যাবেন। আমি একটা এক্সেল ফাইল ওপেন করতেছি, কারণ এটা যখন আপনি একটা প্রজেক্ট আকারে বা হচ্ছে আপনার রিসার্চ পেপার হচ্ছে ইনক্লুড করবেন তখন অবশ্যই এই যে আমি যা কিছু এখানে হচ্ছে কপি করলাম সেখান থেকে কিছু পোর্শন আমাকে ভিজুয়ালাইজ করাইতে হয় বা দেখাইতে হয়। এখানে আমি কি কি দেখাবো, আমার শুধুমাত্র এই দুইটা কলামই দেখাতে পারলে হবে, আমার বাকিগুলো আপাতত দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই। আমি শুধুমাত্র এই দুইটা কলাম দেখাবো, এই যে এইটুকু পোর্শন, হ্যাঁ। তো এখানে আমি একটু চাইলে নামটা একটু চেঞ্জ করে নিতে পারি। নো ভেজিটেশন যেটা ছিল সেটাকে হচ্ছে আমরা দিব নো ভেজিটেশন আনচেঞ্জড, মানে এটা কোনো চেঞ্জ হয় নাই। সেম টু সেম ভাবে আমরা নো ভেজিটেশন থেকে ভেজিটেশন, মানে আগে ভেজিটেশন ছিল না এখন ভেজিটেশন হয়েছে, সেটাকে মনে করলে আমরা অ্যাফরেস্টেশন নাম দিব। ভেজিটেশন টু নো ভেজিটেশন, মানে আগে ভেজিটেশন ছিল এখন নো ভেজিটেশন হয়েছে, তার মানে কি এটা ডিফরেস্টেশন। এরপর ভেজিটেশন টু ভেজিটেশন, মানে আগে ভেজিটেশন ছিল এখন ভেজিটেশন আছে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা ভেজিটেশন আনচেঞ্জড বলবো। সো এটা আসলে আমাদেরকে একটা কিন্তু ট্যাবল আকারে প্রেজেন্ট করতে হয়, এই জন্য আমি জিনিসটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এটাকে ভিজুয়ালাইজ করি। ওকে, মানে একটু
ওই যে এরকম হচ্ছে আমরা দেখছিলাম, হ্যাঁ ওই ধরনের একটা ম্যাপ তৈরি করবো বেসিক্যালি। এই যে এরকম রেড কালার দেখাবে, গ্রিন কালার দেখাবে, জাস্ট এটুকু। সো আসেন এটা কিভাবে করবো। তো এটা করার জন্য আমি ফার্স্টে এটা সিলেক্ট অবস্থায় আছে, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট এখান থেকে সেটা করা যায়, রাইট ক্লিক করবো, অবশ্যই ডিসিলেক্ট করে দেবেন আগে। এরপর সিম্বল দিতে যাবে। আমি এখন ভিজুয়ালাইজ করবো, মানে রেড গ্রিন এভাবে করে দেখাবো। তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সিম্বলে গেলাম, এইখান থেকে ইউনিক ভ্যালু এটা চুজ করতে হবে। ইউনিক ভ্যালু থেকে ফিল্ড 1 যেটা, সেটা দিয়ে দেবেন কি, সেটা দিবেন হচ্ছে চেঞ্জ নামে যে কলামটা ছিল সে কলামটা। ঠিক আছে, চেঞ্জ নামে যে কলামটা ছিল সেই কলামটা থাকবে। তো এখানে অনেকে এই যে অল আদার ভ্যালু, এটা অনেকে দেখাতে চান না, বাট এটা অটোমেটিক চলে আসে। এটা রিমুভ করবো কিভাবে, জাস্ট খেয়াল করেন। আমি সিম্বল দিতে আসছি, নিচের দিকে আসলাম, এই যে অল আদার ভ্যালু, জাস্ট এই যে মাঝ বরাবর রাইট ক্লিক করবো, মাঝ বরাবর এটা কি রাইট ক্লিক করবো, রিমুভ দিব, এটা চলে যাবে, গেল। এবার আমরা কি করবো, এইটাকে হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করাবো। তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালুতে চেঞ্জ করার দরকার নেই, আপনি জাস্ট লেভেলটা চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা লেভেলটা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি একটা কাজ করি, এটা লেভেল সেকেন্ড নাম্বার যেটা লেভেল ছিল সেটা কি, নো ভেজিটেশন। এটা হচ্ছে আমরা অ্যাফরেস্টেশন নামটা দিয়ে দিই। দেন পরেরটা হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, আচ্ছা। সো এইটাকে আমরা নাম দিচ্ছি ভেজিটেশন আনচেঞ্জড। সেম টু সেম, প্রথমটা নাম দিব কি, নো ভেজিটেশন টু নো ভেজিটেশন, মানে হচ্ছে নো ভেজিটেশন আনচেঞ্জড। এবার এটা চাইলে কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা মতো। ডাবল ক্লিক করি, প্রপার্টিজে যাই, এটা হচ্ছে প্রথমটা নো ভেজিটেশন আনচেঞ্জ। তো নো ভেজিটেশন যেটা আমি ফিল কালার প্রথম নো কালার দিলাম। আবার হচ্ছে নো ভেজিটেশন যেহেতু, আমি এটা একটা লাইট একটা কালার দিই। এটা আমার মেইন পার্ট না, আমার মেইন পার্ট হচ্ছে ডিফারেন্ট, মানে ভেজিটেশন নো ভেজিটেশন এইটুকুই হচ্ছে আমার, সরি অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন এইটুকু পার্ট হচ্ছে আমার মেইন পার্ট। তো আমি ওইটুকু নিয়ে ফোকাস করবো এখানে। এই জন্য আমি ফিল কালার দিলাম না, জাস্ট একটা আউটলাইন, হালকা একটা কালার দিলাম। কালারাইজ করাটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। সো অ্যাফরেস্টেশন যেটা, এটাকে আমি মনে করেন গ্রিন কালার দিই, এটা আমরা ফিল কালার দিব। ফিল কালার হিসেবে আমরা একটা কালার দিই, এটার আউটলাইন দরকার নেই, এটাকে আমি নো কালার করে দিই, গেল। তো এটা হচ্ছে আমার ভেজিটেশন এরিয়া দেখাচ্ছে, অ্যাফরেস্টেশন দেখাচ্ছে। এরপর আমরা ডিফরেস্টেশন দেখাই। সো ডিফরেস্টেশন অ্যাজ ইউজুয়াল রেড কালার দেখানো হয়, কিন্তু আপনার মতো করে রেড কালার দেখান বা অন্য কোনো কালার দেখান, সমস্যা নেই। সো এখানে আউটলাইন কালার আমি আপনার দিব না, ফিল কালারটাই দিব। সো যখন এখানে আমি এখানে নান করে দিছি, তখন কিন্তু আর আউটলাইন উইথ থাকবে, এটা কিন্তু কাজ করবে না, একটু মাথায় রাখবেন। সো লাস্ট যেটা ভেজিটেশন টু ভেজিটেশন, মানে হচ্ছে ভেজিটেশন আনচেঞ্জড, এইটাকে আমরা একটা কালার ইউজ করি, ফিল কালার দেওয়ার দরকার নেই, এগুলো যেটা আমাদের মেইন বিষয় না। আমরা আউটলাইন কালারটা দিই, আমরা এখানে একদম হালকা একটা আউটলাইন দিচ্ছি। খেয়াল করা, তাহলে আমাদের ফাইনাল ম্যাপটা আমরা এইভাবে কিন্তু দেখাতে পারি। তবে আমরা এটাকে একটু আরেকটা হচ্ছে কাজ করে নেই, সেটা কি, এখানে আমার যেহেতু ভিজুয়ালাইজ করাবো, তো সেক্ষেত্রে ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে এই ম্যাপটা না নিয়ে আপনি পরের একটা ম্যাপ নিতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাফরেস্টেশন আর ডিফরেস্টেশন থাকবে। তো ওই কাজটা করার জন্য আমরা একটা কাজ করি, রাইট ক্লিক করবো, অ্যাট্রিবিউট টেবল যাব, এখানে দুইটা লেয়ার চুজ করবো, 2 নাম্বার এবং 3 নাম্বার, মানে অ্যাফরেস্টেশন, কন্ট্রোল চেপে ডিফরেস্টেশন, এই দুইটা লেয়ার সিলেক্ট করবো। শুধুমাত্র এই দুইটা লেয়ারকে নিয়ে আমি আলাদা একটা নতুন করে লেয়ার তৈরি করবো, যাতে এটা ভিজুয়ালাইজ করাতে আমার জন্য একটু সুবিধা হয়। এখানে আমি চেঞ্জ শুধুমাত্র, আচ্ছা এটাকে আমি অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন নাম দিই, অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন নাম দিলাম, জাস্ট ওকে। এখন নতুন একটা লেয়ার আসবে, আমি এগুলো ক্লিয়ার করে দিই। সো এই লেয়ারের মধ্যে খেয়াল করে দেখেন, এই লেয়ারের মধ্যে আমরা অ্যাট্রিবিউট টেবলে যাই, শুধুমাত্র অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন থাকবে। এই যে দেখেন, শুধুমাত্র অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন দুইটা জিনিস আছে। তো এই জিনিসটা আসলে এই যখন ফাইনাল ম্যাপে আপনি হচ্ছে আউটপুট দিবেন, হ্যাঁ মানে ফাইনাল ম্যাপ যখন ডিজাইন করবেন, তখন ডিজাইন করবেন শুধুমাত্র এটা। আর এখান থেকে এই চেঞ্জ ম্যাপ থেকে আপনি বেসিক্যালি কি, এইটুকু পোর্শন, এই যেখানে হচ্ছে আমার ডাটা দেখাতে হয় সেটুকু পোর্শন হচ্ছে আপনি কপি করে দিবেন। আর ফাইনালি ম্যাপ দেখানো হচ্ছে এটা। তো আমি এটাকে আরেকটু ডিজাইন করার জন্য একটা কাজ করি, মানে একটু সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের যে সিলেক্ট
মানে আমাদের স্টাডি এরিয়া, সেই স্টাডি এরিয়াটা ধরে উপরে নিয়ে আসি। স্টাডি এরিয়াটা টিক করে দিই, এইটার একটা কালার দিয়ে দিই। এটা হচ্ছে কোনো ফিল কালার লাগবে না, অথবা ডিরেক্ট এখান থেকে দিতে পারেন হলো কালার। এই যে তাহলে দেখেন আমাদের এই যে আমি যখন অফ রাখবো বা আমি যখন ডিজাইন করবো তখন কোনটা শুধুমাত্র অ্যাফরেস্টেশন ডিফারেন্ট পোর্শনটুকুই থাকবে। হ্যাঁ, নো ভেজিটেশন এগুলো দরকার নেই, আমি জাস্ট এইটুকু রাখবেন। তো দেখেন এখানে আমার যেটা গ্রিন কালার শো করতেছে সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন হয়েছে ওখানে, আর যেটা হচ্ছে রেড কালার শো করতেছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। ঠিক আছে, তো এই ম্যাপে আপনি হচ্ছে ফাইনালি আউটপুট হিসেবে দেখাবেন, এবং আপনার ডাটা হিসেবে মানে স্ক্রিপ্টের মধ্যে বা হচ্ছে আপনার রিসার্চ আর্টিকেলের মধ্যে অবশ্যই এই টেবলটা হচ্ছে ইনক্লুড করতে হবে, এই টেবলটা এক্সপ্লেইন করতে হবে যে আপনার নো ভেজিটেশন আনচেঞ্জ কতটুকু এরিয়া। হ্যাঁ, অবশ্যই আপনার যে ইউনিটটা আপনি ধরে নিছেন সেটা কিন্তু এখানে ম্যান্ডেটরি ভাবে মেনশন করবেন। সো এটা হচ্ছে স্কয়ার কিলোমিটার, আমি এখানে দিয়ে দিচ্ছি স্কয়ার কিলোমিটার। আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি ArcGIS প্রো দিয়ে অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ তৈরি করার একটা প্রজেক্ট। এই ধরনের অ্যানালাইসিস আমরা যাবতীয় ফরেস্ট রিলেটেড বলেন বিভিন্ন অ্যানালাইসিসের মধ্যে আমাদেরকে প্রয়োজন পড়ে। আপনি গুগল এসকিউএল সার্চ করলে দেখবেন অনেক ধরনের অ্যানালাইসিসের মধ্যে আপনার অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ দেখানো লাগে। তো ওইটুকু পোর্শন ফুল প্রসেসটা আমি দেখালাম, এবং জাস্ট আমি এখানে আবার একটু স্মরণ করা দিচ্ছি যে আমাদের একটা জায়গায় ভ্যালুটা কিন্তু কত ধরবো, 0.2 না 0.25 না 0.3 কত ধরবো, সেই ধরনের বিষয়টা কিন্তু আপনি যে স্টাডি এরিয়া নিয়ে কাজ করবেন সেখানকার অথবা রিলেভেন্ট মানে কাছাকাছি কোনো এরিয়ার যে রিসার্চ পেপার গুলা পাবলিশ হয়েছে অলরেডি সেখান থেকে একটা ভ্যালু পিক করবেন। ঠিক আছে, অবশ্যই ভালো পেপার বা ভালো জার্নাল পাবলিশ হয়েছে এরকম পেপার চুজ করা ট্রাই করবেন, সেটা আপনি রেফারেন্স হিসেবে ইউজ করবেন। নতুবা আপনার রিভিউয়ার কিন্তু জিজ্ঞাসা করবে যে এখানে ভ্যালু যে 0.3 ধরছো কিসের বেসিসে। তো আপনার যদি রেফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ArcGIS প্রোতে আমাদের অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন ম্যাপ অ্যানালাইসিস করার প্রজেক্ট। কারো যদি কোনো স্পেসিফিক কোয়েরি থাকে বা পুরো ক্লাসটা নিয়ে একটু কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। পুরো কাজটা নিয়ে কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আর সারিয়া ভাই জিজ্ঞেস করছেন যে এলএসটি ম্যাপ মেকিং সুপারভাইজড আনসুপারভাইজড কবে শিখবো। সুপারভাইজড আনসুপারভাইজড বলতে খুব সম্ভবত আপনি এলএলসি ম্যাপের কথা বলতেছেন। এলএসটি ম্যাপটা ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, আর এলএলসিটা আমরা হচ্ছে এর পরের ক্লাসে ইনশাল্লাহ দেখবো। জি, হুমায়রা আপু বলেন। ভাইয়া